Department of Economics, and currently I'm a secretary of Event Management Wing in our JURS. JURS is a student-driven platform dedicated to fostering a culture of research, innovation, and knowledge sharing across diverse fields, from economics and social sciences to technology and data science. Our mission is to empower undergraduates to explore new ideas, develop practical skills, and contribute meaningfully to academia and society. Today's program reflects that mission, helping students gain hands-on expertise in Python. It's a very introductory session. You have already seen our past and our class of last day, and you know it's an introductory session. This will help you to have a good initial grip on Python language. So, you know, this will help you. It's for your own benefit, and it's one of the most essential tools for research and problem solving in the modern world. Thank you for joining us, and we look forward to an engaging session together. Now, before diving into today's prime session, I'd like to introduce our instructors, our today's instructor, Moinur Rahman Bhai. He's a reviewer in PLOS ONE. I mean, who of us known him, he might be very good looking, but he has also very heavy profile, you know. He's a very proficient profile. He's currently a reviewer in PLOS ONE journal. He's a research assistant in LES UK, and also a co-founder of JURS. He was our former vice president, and he's a very hardworking man. You will know you will be able to know his charm if you meet him personally. I'd like to hand over our today's session to Moinur Rahman Bhai. Moinur Rahman Bhai, please take the floor. Thank you. থ্যাংক ইউ সো মাচ তুর্য, একটু বেশি বলছো মনে হয়। আচ্ছা, পরিচয় তো দিলই। আমি আজকে সরাসরি শুরু করব। পাইথনের মেইনলি যে শান্ত গতকাল যেটা করাইছে, ও মেইনলি হচ্ছে যে বেসিক টার্ম গুলো একদম অ্যারে থেকে শুরু করে ভেক্টর ডেটা সেট রিড করা, ওগুলা মেবি ও দেখাইছে। আজকে মেইনলি আমি হচ্ছে 3টা ডেটা সেট দেখাবো, যেটা হচ্ছে মেইনলি রিসার্চের ক্ষেত্রে কাজে লাগবে। এবং একটা ডেটা সেট হচ্ছে ইউএস এর একটা বোস্টন ডাটা সেট, আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিডিএইচএস ডাটা সেট। তো আরেকটা হচ্ছে প্রাইমারি ডাটা, যেটা আমি অলরেডি একটা রিসার্চ করেছিলাম, এটা অলরেডি পাবলিশড একটা জার্নালে। সো ওইটার অ্যানালাইসিসটা হচ্ছে আমি আজকে শেয়ার করবো মেইনলি এখানে। তো এদিকে যদি আগে থেকে মোটামুটি জানা থাকে পাইথন, তারা মোটামুটি বুঝে যাবে আসলে আমি আজকে কি করাচ্ছি। আর এটা যেহেতু প্রজেক্ট সলভ করব, যে একটা ডেটা রিড করা থেকে শুরু করে আর লাস্ট পর্যন্ত হচ্ছে কিভাবে একটা মডেল ফিট করে, কিভাবে আউটপুট গুলো বের করে নিয়ে আসে, আমি আজকে মেইনলি ওইটা দেখাবো। তো এক্ষেত্রে হচ্ছে আমাকে এনি টাইম কোশ্চেন করতে পারবে যে কেউ এদিক থেকে, মাঝে যদি কোথাও না বুঝে। আর যেহেতু টাইম কম, সেক্ষেত্রে আমি যেহেতু 3টা ডেটা সেট দেখাবো, সেক্ষেত্রে হচ্ছে আমি অলরেডি এগুলো রান করে রাখছিলাম। আমি সেই বিকাল থেকে এগুলো বসে বসে রান করতেছিলাম, যেন হচ্ছে কোথাও এরও না দেখায়। আর আমি মেইনলি কাজ করি, আমার প্রফেশনাল লাইফে আমি কাজ করি আরে, আর পাইথনটা ওইভাবে প্রফেশনালি ইউজ করা হয় না আমার। বাট হচ্ছে পাইথন যেহেতু রানিং চলতেছে, সেক্ষেত্রে হচ্ছে আমি প্রজেক্ট বোঝানোর জন্য পাইথনটা হচ্ছে আজকে নিয়ে আসলাম। এক্ষেত্রে এই জায়গাতে আমি আজকে যে জিনিসটা ইন্ট্রোডিউস করাবো, সেটা হচ্ছে একটা ডেটা সেট, একটা র ডেটা সেট বা একটা সেকেন্ডারি ডেটা সেট যদি আমার হাতে থাকে, সেক্ষেত্রে ওই ডেটা সেটের উপর বেস করে ওইটার উপর আমি অ্যানালাইসিস করে আমি কিভাবে একটা ডিসিশন মেক করব, এই জিনিসটা আজকে দেখাবো। তো আজকে আমি এটা দেখাবো না যে হচ্ছে আহ এই লাইনে এই জায়গাতে সেমিকোলন দিলে পরের লাইনে এটা কি বুঝাচ্ছে, এটা অলরেডি সন্তু গতকাল এই জিনিসগুলা বেসিক গুলা বুঝে গেছে অলরেডি যেহেতু। তো আমি হচ্ছে আজকে একদম ফর্মাল টার্ম গুলাতে যাবো অ্যানালাইসিসে। ঠিক আছে, তো আমি স্ক্রিনটা শেয়ার করি, আমাকে একটু কনফার্ম করবা তুর্য, মানে স্ক্রিন দেখা গেল। শিওর ভাই, শিওর। এবং আমরা যারা অন্যান্য অডিয়েন্স আছি, আমরা প্লিজ কেউ যদি কিছু বলতে চাই, উই শ্যাল রেজ আওয়ার হ্যান্ড, এবং আপনারা যদি শোনা না যায়, আমরা আপনাকে শোনা যাচ্ছে কিনা উইল নোটিফাই ইউ। সো প্লিজ ওপেন আপ। ওকে, থ্যাংক ইউ। ওকে, জি ভাই, দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার হয়েছে। ওকে।
আচ্ছা, দেখতেছি সবাই, তাই না? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। তো আমি মেইনলি কাজ করবো হচ্ছে ইয়েতে, গুগল কোলবে। এটা অলরেডি মনে হয় সন্তু সবাইকে একটু পরিচয় করে দিছিল, আমি জাস্ট আরেকটু ভালোভাবে বলি। গুগল কোল্যাব হচ্ছে একটা আইডি। এটা হচ্ছে আমরা নর্মালি স্পাইডার ইউজ করি, তারপর হচ্ছে পাইচার্ম ইউজ করি পাইথনের ক্ষেত্রে। আর গুগল কোল্যাব হচ্ছে এটা সরাসরি হচ্ছে আমাদের আর ওই সফটওয়্যার গুলো দরকার হয় না। যেমন আমরা নোটবুক ইউজ করি, আমাদের অ্যানাকোন্ডা ডাউনলোড করতে হয়, যাদের ল্যাপটপে খুব বেশি স্পেস থাকে না সেক্ষেত্রে কিন্তু অ্যানাকোন্ডা ওপেন হতে অনেক টাইম লাগে। সেক্ষেত্রে আমরা যদি সরাসরি অনলাইনে কাজ করি, মানে ইন্টারনেট অ্যাক্সেস ভালো থাকে, সেক্ষেত্রে হচ্ছে আর কোনো প্রবলেম হয় না এটাতে। তো এই জায়গাতে গুগল কোল্যাবে আমরা দুইভাবে কাজ করতে পারি মেইনলি। যে রান টাইমে ক্লিক করার পর হচ্ছে আমরা এদিকে গেলে গেলে যে চেঞ্জ রান টাইম টাইপ, এদিকে পাইথন আছে, এদিকে আর আছে, চাইলে জুলিয়া, তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারবো। আমি যদি আরে ক্লিক করি তারপর সেভ করে দিলে পরবর্তীতে এই জায়গায় আর পাইথনের কোড রান হবে না, তখন হচ্ছে আরে কাজ করা লাগবে। তো আপাতত আমি পাইথনটা হিট করে নিলাম, পাইথন নিয়ে আজকে কথা বলতেছি। তো আহ এই যে প্রথমে যে ডেটা সেটটা দেখাবো আমি, ডেটা সেট রান করা তো সবে বুঝি, তাই না? কারো কোনো প্রবলেম আছে যে কিভাবে এই জায়গাতে ডেটা সেট রান করতে হয় বা কিভাবে ইনপুট করতে হয়? আচ্ছা, আমি আরেকটু বলি। এদিকে মেনলি এই যে পাশে যে ফাইল অপশনটা আছে, ফাইল অপশনে আমি জাস্ট এই অপশনে ক্লিক করলে আমার যে লোকাল ডিরেক্টরি আছে এদিকে নিয়ে যাবে। তো ওদিক থেকে আমার যে ডাটা সেট নিয়ে আমি কাজ করতে চাই, জাস্ট ওই ডাটা সেটটা এদিকে আমি ক্লিক করে ওদিকে নিয়ে আসলে হবে, জাস্ট ওপেন করলে এটা এদিকে এন্টার হয়ে যাবে। দেন এদিকের কাজ আর দরকার নেই, আমার এই অপশনটা লাগবে না। তো এদিকে এআই কিভাবে ইউজ করা যায় সেটা আমি জাস্ট একটু বলি। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে গেলে আসলে আর মানে আগের মতো অত কিছু জানা লাগে না, আমাদের জাস্ট হচ্ছে একটু জানলেই হয় যে হচ্ছে এইটা দ্বারা কি কাজ করে, বা এই স্ট্র্যাটেজিটা আমি ফলো করতেছি, এটা আউটপুট কি আসতে পারে, জাস্ট হচ্ছে আমাদের ধারণা থাকলেই হয়, আমাদের আসলে কোড মুখস্থ করার কোনো দরকার নেই। এই যে আমি এই সাইডে যে ডেটা সেটটা রান করছি, আমি জাস্ট হচ্ছে এই যে পাশে জেমিনিতে ক্লিক করলে নিচে অলরেডি জেমিনির একটা ইস্যু করতেছে। তো এদিকে যদি আমি বলি যে হচ্ছে জাস্ট রান মাই ডেটা সেটস, ও অটোমেটিক ধরে নিয়ে সুন্দর মতো হচ্ছে এই কোড লিখে দিল উপরে। ঠিক আছে, এই যে এই কোড আমি ওরে দিয়ে লিখেছি, ও অলরেডি লিখে ফেলছে এই কোড। তো কোড করতে গিয়ে আসলে এখন আর মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু বুঝলেই হবে। সেকেন্ড হচ্ছে এই ডেটা সেটটা যেহেতু একটা সিএসভি ডেটা সেট ছিল, সিএসভি ফাইল ছিল, এটা আমাদের কিন্তু ফাইল বিভিন্ন ধরনের থাকে, এক্সেল ফাইল থাকে, সিএসভি ফাইল থাকে, ডিটিএ ফাইল বা হচ্ছে স্ট্যাটা ফাইল থাকে, এসপিএসএস ফাইল থাকে। সো আপনার বস বা কোম্পানি আপনাকে কোন ধরনের ফাইল দিবে এটা কিন্তু হচ্ছে আমরা জানি না। তো ওই ফাইলটা আসলে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ধরনের ফাইল। যেহেতু আমার এই ডেটা সেটে সিএসভি লেখা আছে, ডট সিএসভি, তার মানে এটা সিএসভি ফাইল। ঠিক আছে। তো সেক্ষেত্রে সিএসভি ফাইল রান করার জন্য এক ধরনের ফাংশন, রিড আন্ডারস্কোর সিএসভি, এক্সেল ফাইল হলে রিড আন্ডারস্কোর এক্সেল ফাইল দিতে হতো। এবং এগুলা সবগুলোই হচ্ছে এই ফাংশন গুলা বিল্ড করা আছে হচ্ছে অলরেডি এই যে পান্ডাস বা হচ্ছে নামপাই, এই ধরনের যে প্যাকেজ গুলো আছে ওই প্যাকেজে। আমরা আরে যেমন করি, আমরা আরে প্রত্যেকটা ফাইল ওপেন করতে গেলে বা হচ্ছে একটা ফাংশন রান করতে গেলে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা অনেক প্যাকেজ থাকে। বাট পাইথনের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে পাইথনে এই যে নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, তারপর সিবর্ন, এগুলা দিয়ে মানে ম্যাক্সিমাম কাভার হয়ে যায়, আর খুব বেশি দরকার হয় না। সো আমি পান্ডাসটা মেইনলি এদিকে ওপেন করে নিলাম, রান করে নিলাম। নেওয়ার পর আমার যে ডেটা সেটটা ছিল, ওই ডেটা সেটটা হচ্ছে আহ কলাম ছিল না, কলামের নাম ছিল না কোনো। ঠিক আছে, আমার ডেটা সেটে যে কলাম গুলা ছিল ওই কলামে কোনো নাম ছিল না। সেক্ষেত্রে আমি হচ্ছে প্রথমে এটা ইনস্ট্রাকশন দেয়া ছিল কোশ্চেনে যে হচ্ছে কলাম গুলার নাম হচ্ছে সিরিয়াল ওয়াইজ এভাবে হবে, যে ক্রাইম, জেটেন, আইএনডি, ইউএস, এগুলো শর্ট ফর্ম দেয়া আছে। ঠিক আছে। তো এই কলামের নামগুলো আমি প্রথমে জাস্ট হচ্ছে এটা ভেক্টর আকারে দিকে লিখে নিলাম। নেওয়ার পর এটা যেহেতু কোশ্চেনে দেওয়া থাকে এটা তো সমস্যা নাই। আর ম্যাক্সিমাম টাইম আমাদের যে থাকবে, কোশ্চেন থাকবে বা ডেটা সেট থাকবে, ডেটা সেটের ভিতরে বাই ডিফল্ট হচ্ছে আমাদের কলামের নেম গুলা থেকে যাবে বা ভেরিয়েবল নেম থেকে যাবে। এটা এই ডেটাতে একটু প্রবলেম ছিল, যে কারণে হচ্ছে এটার আহ এটা ম্যাট্রিক্স আকারে যেহেতু ছিল, সেক্ষেত্রে হচ্ছে এই ডাটার যে নামগুলো, ভেরিয়েবল নেম গুলো, এগুলো আলাদাভাবে জাস্ট হচ্ছে ওইদিকে দিয়ে দিছিল না। তো এটা জাস্ট আমি অ্যাডজাস্ট করার জন্য কলাম নেমটা প্রথমে লিখে নিলাম। দেন হচ্ছে ডাটা রিড করতেছি, তো ডাটা রিড করার জন্য আমি একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, এটা হচ্ছে যে ডি ডাটা নামে। তারপর হচ্ছে এজ ইউজুয়াল যে এই যে এই লাইনটা, এটা এই লাইনটা হচ্ছে একটা মানে এটা রিড করার জন্য আমাদের যে ফাংশনটা দরকার ওইটা। এই যে এই পাশে যেটা নেমস ইকুয়াল টু কলাম নেমস, যে উপরে আমি কলাম নেমটা উপরে ডিফাইন করে দিয়েছিলাম। তার মানে কি,
তারা এই যে আমি একটু আগে এদিকে আপলোড দিলাম ফাইলটা, এই ফাইলটাই এখন এদিকে রান হবে, ঠিক আছে। তো এই যে সিএসভি ফাইল ডট সিএসভি, তার মানে সিএসভি ফাইল আমি ফাংশন কল করছি সিএসভির, দেন হচ্ছে হেডার নান, তার মানে এই যে উপরে যে হেডারটা আমি কলামটা আলাদাভাবে কলামের নামগুলো লিখলাম, এটা যদি অলরেডি বাই ডিফল্ট ইয়েতে দেয়া থাকতো, আমাদের ডেটা সেটে দেয়া থাকতো, তাহলে আমাদের এই যে হেডার নাম দেওয়ার দরকার ছিল না, জাস্ট হচ্ছে রিড ডট সিএসভি আন্ডারস্কোর দিয়ে এদিকে স্টপ করে দিলে হতো, এদিকে একটা ব্রেক একটা দিয়ে দিলে হতো, সেক্ষেত্রে আর বাকি টার্মগুলা এগুলা দরকার ছিল না, ঠিক আছে। তো আমাদের যেহেতু ভিতরে হেডার নেম ছিল না, সেক্ষেত্রে আমরা এটাকে নতুন ভাবে ডিফাইন করে নিচ্ছি এই জায়গাতে। তো তারপর হচ্ছে এটা যদি আমি রান করি, রান করলে হচ্ছে এই যে আমার আসলো ডেটাগুলা, এই যে উপরে যে ক্রাইম জেটেন, এগুলো আমি পরবর্তীতে এই যে প্রথমে এড করে নিয়েছিলাম। আর আমাদের র ফাইলে শুধুমাত্র এই যে 0 থেকে 4 মানে এই অপশন গুলা দেওয়া ছিল, যেটা দিয়ে দেখে আসলে প্রথমে কোনোভাবে বোঝার উপায় নেই যে আসলে এটা কি ডাটা সেট বা এটা এই ভেরিয়েবলের নাম কি, ঠিক আছে। তো এটা আহ গেল ডাটা হচ্ছে রিড করার পর আমাদের প্রথম মেইন কাজ। আপনারা মানে আমার কোনো স্লাইড নাই, তো যেহেতু আপনারা যদি বাসায় থাকেন সেক্ষেত্রে একটা খাতা কলম নিতে পারেন, মাঝে মধ্যে একটু স্ট্র্যাটেজি লিখতে পারেন, আমি জাস্ট মুখে বলে যাবো এই জায়গাতে। তো এই জায়গাতে আমাদের প্রথমে ডাটা রান করার পর, ঠিক আছে, এটা হচ্ছে একটা বিজনেস ডাটা সেট, এটা মানে পাবলিক হেলথ না। আমি 3টা ডাটা সেট নিয়ে কাজ করবো, একটা হচ্ছে এটা হচ্ছে একটা বিজনেস টাইপ ইকোনমিক্যাল, আর আরেকটা হচ্ছে পাবলিক হেলথ রিলেটেড, আর আরেকটা থাকবে হচ্ছে, হ্যাঁ, আর দুইটা পাবলিক হেলথ আর ইপিডেমিওলজিক্যাল ব্যাপার স্যাপার থাকবে। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আমাদের প্রথম কাজ থাকবে ডাটা রান করার পর হচ্ছে তাদের ডাইমেনশনটা দেখা, যে আসলে ডাটার কয়টা আছে, রো কয়টা আছে, তারপর হচ্ছে ডাটাগুলা কোন ধরনের ডাটা, এটা আমার এই জিনিসটা খুব ভালোভাবে দেখতে হবে। সেক্ষেত্রে আমি হচ্ছে প্রিন্ট এই যে এনপি ডট শেপ দিলেই, আর এই যে ডাটাটা আমি একটু আগে অলরেডি উপরে ডিফাইন করছি যে ডাটা নামে ডাটা সেটটা, সো এরপর থেকে আমি যত জায়গায় কাজ করবো, আমি নিচে যত জায়গায় কাজ করবো, আমার ডাটার ভিতরে কোনো ইনফরমেশন বা ওই ডেটা সেটের কোনো ইনফরমেশন দরকার হলেই আমার এই ডাটাকে কল করতে হবে, যেহেতু আমি প্রথমেই ওই ফুল ডাটা সেটকে হচ্ছে ডেটাতে আমি ডিফাইন করে ফেলছি অলরেডি। সো আমি শেপটা দেখলাম, তার মানে কি 506টা হচ্ছে রো আছে এবং হচ্ছে 14 কলাম আছে। তো নর্মালি গণলে পাচ্ছি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা কলাম আছে। এটা হচ্ছে প্রথমে আমি বুঝে গেলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমি ডেটা সেট সম্পর্কে একটু জানতে চাচ্ছি, যেটা আমি সামারাইজ করতে চাচ্ছি, এই ডাটাটা কোন ধরনের ডাটা, কন্টিনিউয়াস নাকি ক্যাটাগরিক্যাল, ঠিক আছে। তো আমি রান করার পর দেখলাম যে হচ্ছে এই ডাটা সবগুলাই কন্টিনিউয়াস, সেক্ষেত্রে হচ্ছে ক্যাটাগরিক্যাল আছে কিনা এটা আমরা এখন এই দিক থেকে চেক করতে পারবো। তো এই যে কাউন্ট, প্রত্যেকটা 506টা করে অবজারভেশন আছে প্রত্যেকটা কলামে, তাদের মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম 25% বা হচ্ছে এই যে ফার্স্ট কোয়ার্টাল, সেকেন্ড কোয়ার্টাল, থার্ড কোয়ার্টাল, আমার বা ম্যাক্সিমাম ভ্যালু, এই জিনিসগুলো প্রত্যেকটা কলামের এই সামারিটা দিছে, ঠিক আছে। তো আমরা যারা নন ডেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের ক্ষেত্রে যেমন যারা ইকোনমিক্স বা বিজনেসে পড়াশোনা করে, তাদের মানে আমি অনেক কাজ করছি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে থাকতে, তখন দেখছি যে হচ্ছে তাদের ম্যাক্সিমাম কাজ মানে প্রথম শুরু হয়েছে ডেটা মানে সামারাইজ করা, তারপর হচ্ছে ডেটার মধ্যে আউটলেয়ার আছে কিনা চেক করা, তারপর নাল ভ্যালু আছে কিনা চেক করা, চেক করার পর লাস্টে গিয়ে হচ্ছে একটা মডেল ফিট করে তাদের ইমপ্যাক্ট গুলা দেখায় দেয়, ঠিক আছে। তো আজকের এই ডেটা সেটটা মেইনলি ওই ধরনেরই হবে। তো এদিকে আমি প্রথমে চেক করতেছি যে আচ্ছা প্রত্যেকটা ভেরিয়েবলের মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু গুলা কেমন। ভাই, তো ভাই ওকে। হ্যাঁ, না না না, সরি, আপনার স্ক্রিন শেয়ার হচ্ছিল না বলে আমি বলছিলাম, এখন হচ্ছে। ঠিক আছে। ওকে। তো যেহেতু হচ্ছে এদিকে আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের যেই মানে সামারাইজ গুলা, আমরা হচ্ছে সামারি গুলা অলরেডি পেয়ে যাচ্ছি এদিক থেকে। তো এটা দেখার পর আমরা এদিকে একটু লক্ষ্য করি, জেড এবং হচ্ছে সিএইচএস, এই দুটো ভেরিয়েবলে 25%, যে মিনিমাম 25%, 50%, 75%, দেখেন এই যে তিনটা ভ্যালু হচ্ছে 0 0 0, মিনিমাম 25, 50%। এদিকে ক্ষেত্রে দেখতেছি মিনিমাম ভ্যালুটা 25% বা হচ্ছে মিডিয়ান বা হচ্ছে 50% যে ভ্যালুটা আছে 0 0 দেখাচ্ছে, তার মানে হচ্ছে এই জায়গাতে কোনো ঝামেলা আছে এই ডাটাতে। তো এটা দেখে মানে আমরা বুঝতে পারতেছি যে মিনিমাম যদি হচ্ছে 0 হয়, এই যে এই জায়গাতে 0, আর ম্যাক্সিমাম হচ্ছে 1, তার মানে এটা একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, ঠিক আছে, বা হচ্ছে এটা বাইনারি ভেরিয়েবল। তো আমরা যখন হচ্ছে এই যে আমি যখন মাঝে মধ্যে এখন জবের মানে পরীক্ষা টরীক্ষা দেই বিভিন্ন জায়গাতে, তো তখন দেখি যে আসলে তারা হচ্ছে একটা র্যান্ডম ডেটা সেট ছেড়ে দেয়, যে বলে যে হচ্ছে এই ডেটা সেট নিয়ে আপনি এখন
আপনার ইচ্ছা মতো কাজ করেন, মানে দেখি আপনি কি পারেন বা কতটুকু করতে পারতেছেন। তো তারা এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল করে যে আসলে এই ভেরিয়েবল গুলা তারা ধরতে পারতেছে কিনা, ডাইমেনশন গুলা কেমন, কয়টা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আছে, কয়টা কন্টিনিউয়াস ভেরিয়েবল আছে, তাদের মিনিমাম ম্যাক্সিমাম আছে কিনা, ঠিক আছে, এই জিনিসগুলো দেখতে চাই। তো আমরা এদিক থেকে মোটামুটি একটা ধারণা করে নিলাম যে এই জায়গাতে এই দুটো ভেরিয়েবল পেলাম, আমরা এই দুটো একটু ক্যাটাগরিক্যাল মনে হচ্ছে। তো আমরা নেক্সট সামনে আগালাম, তারপর হচ্ছে আমরা চেক করবো এখন যে কোনো নাল ভ্যালু আছে কিনা, বা ওই ডাটা সেটের ভিতরে এমন কোনো অবজারভেশন আছে কিনা যেটাতে, বা এমন কোনো কলাম আছে কিনা যে কলামে হচ্ছে আহ কোনো ভ্যালু নাই, বা জাস্ট হচ্ছে এটা নান হিসাবে বা নাল হিসাবে আছে। আমি রান করার পর দেখলাম যে আহ সবগুলাই জিরো, তার মানে কোনোটাতেই নাল ভ্যালু নাই। তো আমাদের আসলে নাল ভ্যালু নিয়ে এখন আর চিন্তা করার দরকার নেই। যদি থাকতো সেক্ষেত্রে আমার এদিকে শো করতো যে কয়টা কোন ভেরিয়েবলে কয়টা নাল ভ্যালু আছে, ঠিক আছে। কারণ হতেই পারে যে প্রত্যেকটা ভেরিয়েবল যে মানে কমপ্লিটেড থাকবে ব্যাপারটা এরকম না, রিয়েল লাইফ ডাটা অনেক হিবিজিবি থাকে। আমি জাস্ট একটু যদি শেয়ার করি, আমার এখন একটা প্রজেক্টে কাজ করতেছে, ওই প্রজেক্টে আমাকে মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ডাটা সেট, রিয়েল ওয়ার্ল্ড ডাটা সেট। তো এটার মধ্যে প্রায় 49টা দেশের মানে হসপিটালের ডেটা আছে। তো এক একটা দেশে তাদের ভেরিয়েবল গুলা, মানে তাদের হসপিটালের একই রোগের ভেরিয়েবল ভিন্ন ভিন্ন ভাবে হচ্ছে তারা ডিফাইন করছে। সেক্ষেত্রে হচ্ছে আমাকে যখন ডেটা সেট দেওয়া হয়েছে, ওরা আমাকে ওই একদম র ডেটা সেট, মানে এই 49টা দেশের র ডেটা সেট আমাকে ওরা প্রোভাইড করে দিছে গুগল ড্রাইভে। তা আমার কি করা লাগছে, ওগুলাকে এক্সট্রাক্ট করে আমার প্রত্যেকটা ডেটা সেটে ঢুকে ঢুকে হচ্ছে চেক করা লাগছে যে কোন কোন ভেরিয়েবল গুলো সিমিলার। মানে আহ, যদি ব্লাড প্রেশার মাপতে যায়, কেউ ব্লাড প্রেশারে বিপি দিয়ে রাখছে, কেউ ব্লাড প্রেশারে শুধু বি দিয়ে রাখছে, এমন হয়েছে। তো ভেরিয়েবল গুলো দেখে দেখে আমার প্রথমে হচ্ছে বোঝা লাগছে যে কোন ভেরিয়েবলটা দ্বারা কি বুঝাইতেছে। তো ওই ডেটা সেট পরবর্তীতে আমার মার্চ করার পর দেখি যে হচ্ছে আহ ওভারঅল ডেটা সেট দেখাচ্ছে প্রায় 2.5 লক্ষের মতো হচ্ছে অবজারভেশন। কিন্তু এটা যখন হচ্ছে লাস্টে নাল ভ্যালু, তারপর হচ্ছে আননেসেসারি যেসব মানে সাইন টেন আছে, এগুলা বাদ দেওয়ার পর আমার আলটিমেটলি টিকছে মাত্র 2,500। ঠিক আছে, আমি একদম পুরা কমপ্লিট একটা ডাটা সেট পাইছি যেটার মধ্যে শুধুমাত্র 2,500 অবজারভেশন আমি পাইছি। ঠিক আছে, আর বাকি সবই হচ্ছে আমাদের এক্সক্লুড করে রাখছে, বিকজ অফ হচ্ছে ওই যে ভেরিয়েবল সবগুলা কমপ্লিট থাকে না, সেক্ষেত্রে আমাদের নাল ভ্যালু নিয়ে আমরা কাজ করতে পারি না। আর নাল ভ্যালু নিয়ে কাজ করলে আমাদের এস্টিমেটটা তখন হচ্ছে হয়তো ওভার এস্টিমেট বা আন্ডার এস্টিমেট হয়ে যেতে পারে। তো আমরা আসলে ওই রিস্ক নিতে চাই না। তো আমরা এদিকে নাল ভ্যালুটা চেক করলাম, চেক করার পর যদি দেখেন যে কোনো একটা ভেরিয়েবলের নাল ভ্যালু 25%-এর উপরে হয়, তখন ওই ভেরিয়েবলটা এক্সক্লুড করে দেওয়াই বেটার। ঠিক আছে, আর যদি দেখেন যে না 10% বা 15% আছে, তখন হচ্ছে সেটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে এটাকে আমরা রিপ্লেস করে ফেলতে পারি। একটা কন্টিনিউয়াস ভেরিয়েবলের নাল ভ্যালুটাকে রিপ্লেস করতে পারি আমরা মিন ভ্যালু দিয়ে, বা আরো স্ট্যান্ডার্ড কিছু আছে, ফাংশন আছে। বিশেষ করে মেশিন লার্নিং এর হচ্ছে আমরা কার্ট ফাংশন আছে একটা, এটা হচ্ছে ডিসিশন ট্রি এর উপর বেস করে হচ্ছে মেনলি ওরা এটাকে ইনপুট করে। যেটা আমি চেক করে দেখছি যে একটা র ডাটা সেটের ডিস্ট্রিবিউশন যেটা ফলো করে, আর ওটা মানে ইম্পিউট করার পরে বা ইম্পিউটেশনের পরেও খুব বেশি ডিফারেন্স তাদের মধ্যে আসে না। তার মানে ওই যে ও মানে তার যে নাল ভ্যালু গুলা, যা ফাঁকা যে ইগুলা ছিল, সেল গুলা ছিল, ওগুলা যে পূর্ণ করছে, সেটা সে হচ্ছে খুব ভালোভাবে পূর্ণ করছে এবং ভালোভাবে প্রেডিক্ট করে করে পূর্ণ করছে। তো এই জন্য যদি কারো কখনো ইম্পুটেশনের দরকার হয়, সেক্ষেত্রে অবশ্যই আমি প্রেফার করবো হচ্ছে ওর জন্য মেশিন লার্নিং এর কার্ডটা ইউজ করে, তাহলে বেটার হয়। আচ্ছা, তারপর আমরা এদিকে এদিকে ওরা পরবর্তীতে আবার কিছু লিখছে যে কোন কোন ভেরিয়েবলের উপরে, আমি আমি একটু আগে যেটা অলরেডি বলে আসছি যে এই ভেরিয়েবল গুলো দেখে বুঝতে পারলাম যে এই দুইটার মধ্যে হচ্ছে নাল ভ্যালু থাকতে পারে, বা হচ্ছে সরি এই দুইটার ক্যাটাগরিক্যাল ভ্যালু হতে ভেরিয়েবল হতে পারে। তো এদিকে হচ্ছে ওরা ডিফাইন করতে জাস্ট এই জায়গাতে। আচ্ছা, এরপর আমি আসি। তারপর থার্ড পার্ট হচ্ছে ডেটা সেট ধরার পরে, প্রথম কি বললাম, ডেটা সেট রান করবো আমরা। তারপর চেক করব যে হচ্ছে ডেটা সেটে কোনো ইরর আছে কিনা বা নাল ভ্যালু আছে কিনা। তারপর হচ্ছে আমরা সামারিটা দেখবো ডেটা সেটের মিনিমাম ম্যাক্সিমাম, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল। থার্ডে গিয়ে আমরা দেখবো হচ্ছে, বা ফোর্থে গিয়ে আমরা দেখবো হচ্ছে প্রত্যেকটা ভেরিয়েবলের আউটলেয়ার আছে কিনা, কারণ আমরা আউটলেয়ার নিয়ে কখনোই কাজ করতে পারবো না। যদি বাংলাদেশের এই যে আমাদের বলা হয় জিডিপি এত, জিডিপি এত, মাথা পিছু আয় এত, তো আলটিমেটলি দেখা যায় একজন মানুষেরই হাজার হাজার কোটি টাকা, আবার আরেকজনের মানে একদিনের খাবার টাকা নেই। এখন ওই যে একদিনের খাবারের টাকা নেই, তারও মাথা পিছু আয় ধরায় রাখছে বাংলাদেশে যে হচ্ছে প্রত্যেক দিন 1,000-2,000 টাকা। তো আলটিমেটলি এটা তো মানে ভালো এস্টিমেট হইলো না। তো এই জন্য আমরা কি করি যে ডেটার মধ্যে যদি আউটলেয়ার থাকে, তখন হচ্ছে আমরা আউটলেয়ারটাকে হচ্ছে বাদ দেওয়ার ট্রাই করি।
কারণ আউটলেয়ার নিয়ে যদি করি সেক্ষেত্রে ওই একটা বড় ভ্যালুর কারণে তাদের মিন ভ্যালু চলে আসে বেশি। যেমন ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 আর এটা আছে 100। এখন এটা গড় করলে দেখা যাবে হচ্ছে 20 হয়ে যেতে পারে বা 30 হয়ে যেতে পারে। আর যদি ওই 100টা বাদ দিই তাহলে তাদের গড় করলে আমার আসবে 5। তার মানে 5টা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর ওই যে 100 অ্যাড করার কারণে হচ্ছে আমার এস্টিমেশনটা ভুল আসবে। এবং পরবর্তীতে এই ডেটা সেট নিয়ে আমি যত কাজ করব সবগুলো ভুল এস্টিমেট করবে। তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের ডেটা সেট হচ্ছে আউটলেটটা চেক করা। আউটলেট চেক করতে গেলে আমরা হচ্ছে বক্স প্লট ইউজ করবো। তো এখন এই কোড আমরা কোড থেকে লিখবো, এটা খুবই নর্মাল কোড, কিচ্ছু করা লাগবে না। আমি যে স্ট্র্যাটেজি প্রথমেই বললাম, ডেটা সেট রান করার পর এদিকে জেমিনি খুললে জেমিনিকে বলবো যে হচ্ছে আমার ডাটা সেট আমি তোমাকে অলরেডি প্রোভাইড করছি, তুমি জাস্ট হচ্ছে আমার ডাটা সেটটা রান করে আমাকে নাল ভ্যালুটা চেক করে দেখাও বা বক্স প্লট চেক করে দেখাও। ও অটোমেটিক হচ্ছে এই কোড দিয়ে দিবে। এখন আমি এই কোডটা জাস্ট একটু জাস্ট বলি। এদিকে তেমন কিছুই নাই, জাস্ট হচ্ছে এই যে এন কলাম 7 দিছে, এন কলাম রো, তার মানে কলাম হচ্ছে 7টা থাকবে এবং রো হচ্ছে 2টা থাকবে। ফিগার সাইজ হচ্ছে 20 আর 10 দিছে। এটা ধর হচ্ছে এই যে আমাদের ফিগারটা কেমন হবে, বা এই যে 2টা কলাম হয়েছে, একটা কলামে 7টা করে হচ্ছে আছে। আহ একটা রোতে হচ্ছে 7টা করে কলাম আছে, যেটা উপরে অলরেডি আমি ডিফাইন করে দিছি। এদিকে এন কলাম আর N2, এই জায়গায় 7-এর জায়গায় 8 দিলে দেখা যাবে এদিক দিকে আরেকটা অ্যাড হবে, নিচে আরেকটা কমে যাবে। ঠিক আছে, সো এটা মেজর কোনো ইস্যু না। জাস্ট হচ্ছে আমাদের একটু বুঝতেই হবে যে আমাদের এই আউটপুট দেখে আমরা কি বুঝতেছি, আমরা কোনো ডিসিশন মেক করতে পারতেছি না। আমাদের এটাই মেইন জিনিস ডেটা অ্যানালাইসিস বা হচ্ছে আমাদের ডেটা সায়েন্সের ক্ষেত্রে। তো আচ্ছা, এরপর আহ এটা আমরা চেক করলাম, চেক করার পর আমরা দেখতেছি যে হচ্ছে এই যে এই ডাটা সেটটা বা এই ভেরিয়েবলটা, প্রাইম ভেরিয়েবলের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আউটলিয়ার। তার মানে আমাদের যে মেইন আউটকামটা বা যে ডাটা সেট গুলো আছে, এটা হচ্ছে এটার ভিতরে যেসব অবজারভেশন গুলো আছে ক্রাইমের মধ্যে, ওই ক্রাইমের মধ্যে সবগুলোই ম্যাক্সিমাম আউটলেয়ার। ওরা কেউ হচ্ছে স্ট্যান্ডার্ড মান ফলো করতেছে না। জেটেনের ক্ষেত্রে অনেকগুলো আউটলেয়ার, এটা একটু স্ট্যান্ডার্ড যে INDUS যেটা আছে, এই ভেরিয়েবলটা স্ট্যান্ডার্ড, এটার মধ্যে আউটলেয়ার নাই। সো এটা হচ্ছে একটা আমরা আইডিয়াল বলতে পারি, একটা ভেরিয়েবল বলতে পারি। এটার কোনো ভ্যালুই দেখতেছি না আমরা, এটা মনে হয় 0 আর 1 এর কিছু একটা হবে। এই যে উপরে একটা দেখতেছি জাস্ট 1 আর বাকি সব 0, এই টাইপের হবে। তো এটা ক্যাটাগরিক্যাল হওয়ার সম্ভাবনা বেশি। তো এভাবে আমরা চেক করলে আমরা অটোমেটিক বুঝতে পারলাম যে হচ্ছে এই যে ক্রাইম, তারপর হচ্ছে জেটেন, তারপর হচ্ছে এই যে বি, এই তারপর হ্যাঁ লাস্ট আরেকটা আছে MEDV। এই 4টা 5টা ভেরিয়েবলে আউটলেয়ার প্রচুর। এখন আমরা আউটলেয়ার নিয়ে তো কাজ করতে পারবো না, সেক্ষেত্রে আউটলেয়ারটাকে আমাদের রিডিউস করে ফেলা লাগবে। এটার আউটলায়ারের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে যে আউটলায়ারটা কি করব আমরা। তো আউটলায়ার ম্যাক্সিমাম টাইমে বাদ দিয়ে দেওয়াই বেটার যদি অনেক বেশি আউটলায়ার থেকে থাকে এই জায়গাতে। এখন আমরা দেখবো পার্সেন্টেজ হিসাব করবো যে আসলে কোনটাতে কত পার্সেন্ট আউটলায়ার মানে এক্সিস্ট করতেছে। তো আমি জাস্ট এই কোডটাও এজ ইউজুয়াল চ্যাট জিপিটি কে দিয়ে বা হচ্ছে জেমিনি কে দিয়ে আমি করাইছি। করানোর পরে আমি দেখলাম যে হচ্ছে আউটলায়ার ক্রাইমে দেখলাম আউটলায়ার হচ্ছে 13%। তারপর এই যে বি আউটলেয়ারে দেখতেছি 15.22%, আর কিছু কিছু জায়গায় আছে 0% বা হচ্ছে 0 আছে। তো আমরা আসলে একটাতে তো আউটলেয়ার 100% দেখাচ্ছে। তো আমাদের আউটলেয়ার নিয়ে আসলে মানে খুবই মানে চিন্তা করতে হবে খুব ভালোভাবে। ঠিক আছে, তো আমি আউটলেয়ার নিয়ে এতটুকু জাস্ট বুঝাইলাম যে কেন আমাদের ডেটা সেট ওপেন করার পর আউটলেয়ারটা চেক করতে হবে হবে এবং হচ্ছে আউটলেয়ার বাদ দিয়ে আমাদের কাজগুলো করতে হবে, এটাকে কনসিডার করে কাজগুলো করতে হবে। তো আউটলেয়ার সম্পর্কে অবশ্যই সবাই হচ্ছে একটু জানার ট্রাই করবেন যারা হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে পরবর্তীতে কাজ করতে চাবেন, কারণ প্রত্যেক ডাটা সেটে এরকম আউটলেট থেকে থাকে। আচ্ছা, তারপর আমরা চেক করি যে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এই জায়গাতে কি। আমরা যদি উপরে একটু খেয়াল করি, মিডিয়ান ভ্যালু অফ ওনার, এটা মেইনলি হচ্ছে আমাদের যে বাসাটা, মানে একটা ইউএস এর যেহেতু একটা ডাটা সেট, ওই ডেটা সেটের একটা এরিয়া, ওই এরিয়াতে বাসা ভাড়ার দাম কেমন মেইনলি। ঠিক আছে, ওরা ওইটা ওইটা হচ্ছে প্রেডিক্ট করে। এবং হচ্ছে ওই এরিয়ার বিভিন্ন ধরনের ইস্যু আছে, ওই এরিয়াতে ক্রাইম হয় কিনা, ওই এরিয়াতে ব্ল্যাক পিপল থাকে কিনা, ওই এরিয়াতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কেমন, বা ওই এরিয়ার যে রোড ভিউ বা হচ্ছে যে অফিসিয়াল যে প্রতিষ্ঠানগুলো থাকে ওগুলা কাছে কতটুকু কাছে অবস্থান করতেছে, এগুলোর উপর বেস করে ওই এরিয়াতে বাসা ভাড়ার দাম কমে যায় বেড়ে যায়। ঠিক আছে, সো মেইনলি ওরা প্রেডিক্ট করতেছে যে কোন কোন ফ্যাক্টর গুলোর কারণে হচ্ছে বাসা ভাড়ার দামটা, এই বাসা ভাড়ার দাম এমন হওয়া উচিত বা ওই বাসার ভাড়ার দাম ভাড়ার এমন হওয়া উচিত। তো এই ব্যাপারগুলো হচ্ছে এই ডাটা সেট হচ্ছে
ওরা মানে ডাটা কালেক্ট করছে, আমরা হচ্ছে অ্যানালাইসিস করে বের করে ট্রাই করব। তো তারপর এটা যেহেতু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, মানে এভারেজ যে বাসা ভাড়াটা ওইটা এই জায়গাতে দেওয়া আছে। এখন এই জায়গাতে কিছু কিছু বাসা আছে এতই বেশি দাম, মানে ওগুলা মানে সাধ্যের বাইরে, ঠিক আছে। ম্যাক্সিমাম 90% দেখতেছে হচ্ছে 50-এর মধ্যে। আর একটা দুইটা বাসা থাকে একদম পুরো ভিআইপি, যেগুলা বাসা ভাড়ার দাম হচ্ছে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 3 লাখ ডলারের উপরে। সো এটা তো কোনোভাবেই আহ যদি আমরা ডাটাতে রাখি তাহলে কিন্তু আমাদের যে প্রেডিকশনটা, ওই প্রেডিকশনটা ঠিকঠাক দিবে না সে। তো আমরা এদিকে ওইটা হচ্ছে চেক করলাম, চেক করে হচ্ছে যে 50-এর সমান বা বেশি যেগুলো, ওগুলো জাস্ট হচ্ছে আমরা বাদ দিয়ে দিব পরবর্তীতে। তো এরপরের কাজ হচ্ছে আমাদের এই যে ডিস্ট্রিবিউশন চেক করা। এখন এইটা কেন করব, এটা যারা স্ট্যাটিস্টিক্স পড়ছি তারা হচ্ছে আমরা একটু ভালোভাবে হয়তো বুঝবো যে একটা ডেটা সেট নিয়ে যখন আমরা কাজ করি, ডেটা সেট আমরা মডেলিং করতে হয়, তো মডেলিং অবশ্যই কোনো না কোনো ডিস্ট্রিবিউশন বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফলো করে। তো যদি মডেলিং করতে গেলে ওই মডেল যদি কোনো না কোনো ডিস্ট্রিবিউশন ফলো করে, কারণ প্রিডিকশন করতে গেলে অবশ্যই কোনো না কোনো একটা ডিস্ট্রিবিউশন ফলো করে, ওই ফাংশনের উপর বেস করে আমার পরবর্তীতে প্রেডিকশন বা আমাদের যে ইম্প্যাক্ট গুলা, ভ্যালু গুলা, ওগুলো আমাদের বের করে নিয়ে আসতে হবে। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের প্রত্যেকটা ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন চেক করতে হবে। কারণ আমরা একটা ভেরিয়েবল নিলাম, ওই ভেরিয়েবল নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে না, বাট তাকে আমরা পয়সন মডেল দিয়ে প্রেডিক্ট করতেছি, আলটিমেটলি হবে না কিন্তু, ঠিক আছে। তো আমাদের চেক করতে হবে। এই জায়গায় আমরা দেখলাম যে শুধুমাত্র এই যে যেই ভেরিয়েবলটা আছে, এটা হচ্ছে একটু নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে, ঠিক আছে। এখন এইটা দেখে আমরা কিভাবে বুঝি, যেমন হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্স যারা পড়ি তার সেকেন্ড ইয়ারে পড়ি যে হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন একটা কোর্স থাকে, ওই কোর্সে আমরা বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন পড়ি। তো এই ভেরিয়েবল গুলা প্রত্যেকটার আমরা যখন হিস্টোগ্রাম আঁকলাম, আঁকার পরে এটাকে যখন হচ্ছে আমরা দেখলাম, দেখার পর আমাদের মানে চোখে দেখাই, তখনই মনে হচ্ছে যে একমাত্র এইটাই হচ্ছে একটা বেল শেপ। আর এই যে এগুলা বাকি যত দেখতেছি এগুলা সবই হচ্ছে কোনো না কোনো একদিকে স্কিউড আছে, ঠিক আছে। স্কিউড যখন থাকবে তখন হচ্ছে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে না, তখন হচ্ছে এটাকে আবার আমাদের এটার যে অ্যাপ্রোপ্রিয়েট ডিস্ট্রিবিউশন ওইটার মাধ্যমে তাকে কাজ করানো লাগবে, ঠিক আছে। মাঝে মধ্যে হচ্ছে নন লিনিয়ার দেখায়, আমাদের রিয়েল লাইফ ডাটা কখনোই লিনিয়ার হয় না। এই যে আমরা লিনিয়ার মডেল নিয়ে কাজ করি, মানে রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন মডেল, লজিস্টিক রিগ্রেশন মডেল, লজিস্টিক তো নন লিনিয়ার, ঠিক আছে, কিন্তু এই যে আমরা নর্মাল লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করি, সেটা হয়তো কিন্তু স্বাভাবিক মানে আমরা রিয়েল লাইফ ডাটাতে আমরা পাই না। তো আমাদের রিয়েল লাইফ ডাটা নিয়ে আমরা যখন কাজ করবো তখন সবসময় আমাদের অন্যান্য ডিস্ট্রিবিউশন নিয়ে চিন্তা করতে হয়, অন্যান্য মডেল নিয়ে চিন্তা করতে হয়। তখন এই যে নর্মাল লিনিয়ার রিগ্রেশনটা খুবই ছোট একটা রিগ্রেশন, ওটা দিয়ে আসলে ভালো কিছু করাই যায় না, ঠিক আছে। তো এদিকে আমরা চেক করার পর দেখলাম ডিস্ট্রিবিউশনটা। তো আমরা যদি ডিস্ট্রিবিউশন গুলো প্রথমে আমাদের ভালোভাবে জানা থাকে, তাহলে আমরা ইজিলি তখন এই মানে গ্রাফ গুলা দেখে বুঝে যাবো যে আসলে কোন ধরনের ডিস্ট্রিবিউশন ফলো করে, এবং তাকে মডেলিং করার জন্য বা তার প্রেডিক্ট করার জন্য কোন ধরনের ডিস্ট্রিবিউশন তাকে হচ্ছে অফার করা লাগবে ফর বেটার এস্টিমেট। তো আমরা এদিকে দেখলাম, এছাড়াও আমরা আরো বিভিন্ন ওয়েতে তাদের নর্মালিটি চেক করতে পারবো, ওগুলা হচ্ছে ম্যানুয়াল যেগুলোকে বলা হয়। জাস্ট গ্রাফিক্যালি জিনিসটা সুন্দর দেখায়, এই জন্য আমি গ্রাফটা এদিকে রাখছি। আচ্ছা, তারপর আমাদের হচ্ছে আরেকটা গ্রাফ আসলো, এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে হিট ম্যাপ। এখন হিট ম্যাপের কি, হিট ম্যাপের কাজটা হচ্ছে আমাদের যে ভেরিয়েবল গুলো আমরা অলরেডি ডেটা সেটে বা ডাটা নামে যে ডাটা সেটটা আমরা ডিফাইন করছি অলরেডি, এই ডাটা সেটের ভিতরে হচ্ছে এই সব ভেরিয়েবল গুলো আছে, ঠিক আছে। তো এই ডাটা সেটের ভিতরে আমরা যখন এই যে আমরা যখন হচ্ছে নর্মালি টেস্ট করতে যাই বা আমরা যখন নর্মালি লিনিয়ার রিগ্রেশন করতে যাই, তখন হচ্ছে আমাদের কিছু অ্যাজাম্পশন থাকে রিগ্রেশনে। অ্যাজাম্পশনের মধ্যে থাকে যে হচ্ছে মানে ভেরিয়েবল গুলো হচ্ছে নিজেদের মধ্যে কোলিনিয়ার না হয়, এটা বলে হচ্ছে মাল্টি কোলিনিয়ারিটি। বা হচ্ছে আবার বলি যে হচ্ছে একটার সাথে আরেকটা অ্যাসোসিয়েশন থাকে কিনা, বা আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে চিন্তা করলে কনফাউন্ডারের ব্যাপার স্যাপারে চলে আসে, এগুলা অন্য সাইডে চলে যায় আলাপ। তো আমি জাস্ট নর্মালি যদি বলি হিপনোটার কাজ কি, হিপনোটার কাজ হচ্ছে সাপোজ এই যে ক্রাইম ক্রাইম ভেরিয়েবলের সাথে আমি দেখতে চাচ্ছি যে হচ্ছে জেটেন এর কোন ধরনের সম্পর্ক, তারা হইতে পারে পজিটিভ, হইতে পারে নেগেটিভ, ঠিক আছে। বা তাদের মধ্যে অ্যাসোসিয়েশন কেমন। সো আমি যদি একটা ভ্যালু এদিক থেকে দেখি যে হচ্ছে 0.56, মানে এজ এর সাথে জেটেন এর যে ভেরিয়েবলটা, ঠিক আছে, আমরা তো অলরেডি ওইদিকে দুটো ভেরিয়েবল ডিফাইন করে আসছি ওইটার ভিতরে, ডেটা সেটের ভিতরে। তো একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের সম্পর্ক থাকতেই পারে। আমি যেটা বললাম না যে এই এলাকার বাসা ভাড়া, একটা নির্দিষ্ট বাসা বা একটা নির্দিষ্ট বাসায় একটা ফ্ল্যাট ভাড়াটা হচ্ছে দেখাচ্ছে এটাতে 30,000 টাকা,
অন্য একটা এটার 1 কিলোমিটার পরে অন্য একটা বাসায় গিয়ে দেখলাম যে হচ্ছে ওই সেম টাইপের বাসা দেখাচ্ছে হচ্ছে 25,000 টাকা, মানে 5,000 টাকা কমে গেছে। কারণ কি? কারণ হতে পারে হচ্ছে অন্য কিছু। সো এটা হচ্ছে এখন অ্যাসোসিয়েশন বের করার পালা যে হচ্ছে এটার কারণটা এগুলোর সাথে কোনগুলোর অ্যাসোসিয়েশন বেশি। বললাম যে যেটা ভাড়া 30,000 টাকা, এটার আশেপাশে কিছু সুপার শপ, তারপর হচ্ছে আমাদের অফিস এগুলো আছে। আর যে জায়গাতে আস্তে আস্তে তার আরো 10 টাকা 20 টাকা বা 30 টাকা ভাড়া দিতে হয়, রিক্সা ভাড়া হতে পারে বা বাস ভাড়া হতে পারে, ঠিক আছে। তো ওই তো এখন আমরা বের করার ট্রাই করবো যে অফিস গুলার সাথে বা সুপার শপের সাথে হচ্ছে এই বাসা ভাড়ার কোনো সম্পর্ক আছে কিনা, ঠিক আছে। তো বাসা ভাড়াটা হচ্ছে যে হচ্ছে এমএডিবি আর অফিস বা সুপার শপ সামনে কয়টা আছে ওইটা ধরেন সাপোজ বললাম যে হচ্ছে এই যে INDUS, ঠিক আছে, এই ভেরিয়েবলটা। তো তার মানে কি এমইডিবি এবং INDUS এই দুইটা ভেরিয়েবলের মধ্যে যে অ্যাসোসিয়েশনটা এটা হচ্ছে 0.6, মানে 60%। তার মানে আমরা বলতে পারি এটা পজিটিভ কোরিলেশন। তার মানে এদিকে সুপার শপ বাড়ার সাথে সাথে হচ্ছে তাদের এই যে বাসা ভাড়া, এই বাসা ভাড়াটাও বেড়ে যাচ্ছে, বা বাসা ভাড়া বাড়ার কারণ হচ্ছে এই সুপার শপ গুলো আশেপাশে একটু বেশি অবস্থান করতেছে, ঠিক আছে। আবার কিছু কিছু জায়গায় দেখবেন যে হচ্ছে নেগেটিভ কোরিলেশন দেখে, মাইনাস। তার মানে কি একটা বাড়ার সাথে সাথে আরেকটা কমে। এমন থাকতে পারে যে এমন একটা এরিয়া, ওই এরিয়ার আশেপাশে অনেকগুলো ডাস্টবিন, তার মানে কি ডাস্টবিনের সাথে যখন হচ্ছে ওই বাসার একটা অ্যাসোসিয়েশন বের করার ট্রাই করবে তখন দেখবে যে হচ্ছে এটা নেগেটিভ কোরিলেশন আসে। কারণ হচ্ছে ওই ডাস্টবিনের কারণে দুর্গন্ধের না, যে কারণে এই বাসা ভাড়ায় মানুষ থাকতেছে না, তো বাসা ভাড়ার দাম অটোমেটিক কমতেছে। তার মানে ডাস্টবিন এরিয়া যত বাড়তেছে এই পাশে এদিকে বাসা ভাড়া তো কমতেছে, কারণ তাদের মধ্যে একটা নেগেটিভ কোরিলেশন থাকে। তো এটা হচ্ছে আমাদের হিটম্যাপের মাধ্যমে একটু সুন্দরভাবে গুছায় দেখায় যে এদিকে ভ্যালু গুলা সহ এবং কালার সহ, কালার যত ডিপ হবে তত বেশি এগুলা মানে পজিটিভ দেখাচ্ছে, ঠিক আছে। এটা মেনলি কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে। এখন কন্টিনিউয়াস ভেরিয়েবল কি, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কি, আমি একটু যদি বলি। কন্টিনিউয়াস ভেরিয়েবল বলতে বোঝাচ্ছে হচ্ছে যেগুলো নিউমেরিক ভ্যালু 1 2 3 4 বা 1,000 2,000 3,000 এই টাইপের। আর ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বলতে বোঝাচ্ছে হচ্ছে ইয়েস অন্য, যে হচ্ছে হ্যাঁ তুমি এটাতে একমত নাকি না, ইয়েস অথবা নো। বা যদি বলে হচ্ছে তোমার বাসা কোথায়, শহরে, গ্রামে, বা হচ্ছে অন্য কোথাও, ঠিক আছে। তারপর একাধিক অপশন থাকতে পারে, ক্যাটাগরি 3টা 4টা 5টাও হতে পারে। যে তুমি কোন ধরনের পানি পান করো, এটা কি ইমপ্রুভ ওয়াটার নাকি নন ইমপ্রুভ ওয়াটার। তো এই দুইটা ক্যাটাগরি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে কোরিলেশন গ্রাফটা দেখালাম, এই কোরিলেশন গ্রাফের মাধ্যমে কখনোই হচ্ছে এটা কোরিলেশন দেখানো পসিবল না। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আবার কন্টিনিউয়াস ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্য আমরা কাই স্কোয়ার যে টেস্ট করি বা কাই স্কোয়ার অ্যাসোসিয়েশন টেস্ট, ওইটা আমাদের করতে হয়, ঠিক আছে। ওইটা আমি অন্য একটা ডাটা সেটে দেখাবো। তো এটা করছে হচ্ছে পেয়ারসন কোরিলেশন টেস্ট, যেটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে কোন ভেরিয়েবলের সাথে কোন ভেরিয়েবলের অ্যাসোসিয়েশন বেশি। এটা দেখার কারণ হচ্ছে আমরা যখন ক্লাসিক্যাল রিগ্রেশন করতে যাব তখন আমাদের ওই মডেলিং এর মধ্যে হচ্ছে এমন এমন ভেরিয়েবল গুলো নেওয়া উচিত যে ভেরিয়েবল গুলা তার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে অ্যাসোসিয়েটেড। এখন এমন একটা ভেরিয়েবল রাখলাম যার সাথে কোনো অ্যাসোসিয়েশন নেই, জিরো অ্যাসোসিয়েশন দেখাচ্ছে, তো আলটিমেটলি তাকে তো ওই ডাটা সেটে বা ওই মডেলে নেওয়া তো মানে দরকারই নাই কোনো, তাই না। ওইটার কারণে আরো ওভার এস্টিমেট বা আন্ডার এস্টিমেট আসতে পারে। সো আমাদের এই জিনিসটা বের করার কারণ হচ্ছে পরবর্তীতে যেন হচ্ছে মডেলে আমাদের কোন কোন প্রেডিক্টেড ভেরিয়েবল গুলা বা হচ্ছে কোন কোন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আমরা রাখবো, সেটা জন্য এদিক থেকে আমরা আস- তারপর হচ্ছে আমাদের একটা প্লট আসবে হয়তো। ইন্টারনেট স্লো নাকি হচ্ছে না বুঝতেছি না। আচ্ছা, আসছে, গ্রাফ গুলো আসছে। গ্রাফ আসতে একটু টাইম লাগে হয়তো। আচ্ছা, এটা দিয়ে আমরা এখন আবার বুঝতে পারবো। একটু আগে আমি যে গ্রাফটা দেখে আসলাম, ঠিক আছে, এই গ্রাফটা আমরা এখন তখন হচ্ছে অন্যভাবে দেখছি যে হচ্ছে কালার করে করে কোনটা ডিপ কোনটা একটু লাইট। এই জায়গাতে আমরা দেখতেছি হচ্ছে পজিটিভ কোরিলেশন কোনটা, নেগেটিভ কোরিলেশন কোনটা, কোনটা আপওয়ার্ড আর কোনটা হচ্ছে ডাউনওয়ার্ড। এই জিনিসটা আমরা এখন এদিক থেকে চেক করতে পারবো।
এল স্টেট আর হচ্ছে এমইডিবি। এমইডিবি তো হচ্ছে প্রাইসটা ছিল, তো মানে এল স্টেট এটা বাড়ার সাথে সাথে এটার ভ্যালুর সাথে আমাদের প্রাইস বা বাসা ভাড়াটা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকে। তারপর হচ্ছে দেখতেছি নেগেটিভ কোরিলেশন, এটা নেগেটিভ, এটা নেগেটিভ কোরিলেশন, এটা নেগেটিভ কোরিলেশন, এগুলো কিন্তু খুবই স্ট্রং স্ট্রং কোরিলেশন না। তাদের নেগেটিভ হইলেও তারা খুবই ছোট ভ্যালু, ঠিক আছে, জিরোর কাছাকাছি, তারা স্ট্রং না। বিকজ অফ হচ্ছে যদি স্ট্রং হয় তাহলে তাদের গ্রাফটা দেখতে এরকম দেখাবে নিচেরটার মতো, যে আহ আহ, তারা তারা সবগুলা একই সাথে আছে, স্ক্যাটার্ড না খুব বেশি ভ্যালু গুলা। যদি স্ক্যাটার্ড দেখায় তার মানে হচ্ছে তারা অনেক দূরে দূরে অবস্থান করতেছে, ঠিক আছে। তাদের নিয়ে যদি মডেলে ফিট করি দেখা যাবে হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু বা ভেরিয়েশন অনেক বেশি আসবে এই জায়গাতে। তো তারপর এদিক থেকে আমরা তার মানে হচ্ছে প্রত্যেকটা দুইটা ধরে ধরে হচ্ছে দেখতে পারতেছি। এটা মেইনলি কাজে লাগে হচ্ছে আমরা যখন পেপার পাবলিকেশন গুলো করি, তখন হচ্ছে রিভিউয়াররা চায় যে হচ্ছে সবগুলা তো দেখানোর দরকার নেই, তুমি জাস্ট হচ্ছে তোমার যে ভেরিয়েবল গুলো নিয়ে কাজ করছো তুমি হচ্ছে জাস্ট ওই ভেরিয়েবল গুলোর অ্যাসোসিয়েশনটা দেখাও, তখন হচ্ছে জাস্ট এই গ্রাফের মাধ্যমে দেখানোর ট্রাই করে অনেকে, এবং দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এরপর আমরা দুইটা করব, আমরা হচ্ছে দুটো মডেল ফিট করব, ঠিক আছে। একটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, একটা হচ্ছে রিজ রিগ্রেশন। এরপর আমরা এগুলো হচ্ছে প্যারামেট্রিক, তারপর হচ্ছে নন প্যারামেট্রিক মডেল ফিট করবো, সেগুলো হচ্ছে মেশিন লার্নিং। এদিকে কি মেশিন লার্নিং সম্পর্কে কেউ জানি? একটু রেসপন্স করবো কেউ, মানে কেউ জানলে। সূর্য, দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা, নাকি জি ভাই, দেখছি। বুঝতেছো না? আপনারা আপনারা যারা না না ভাই, আপনার কথা খুবই পরিষ্কার এবং বোঝা যাচ্ছে। আপনারা যারা পার্টিসিপেন্ট আছেন, আপনাদের কারোর কি মেশিন লার্নিং সম্পর্কে কোনো আইডিয়া আছে? যদি শুধু সংজ্ঞাও পারেন, বা আপনি ইউ ক্যান অ্যাকচুয়ালি সে ইওর ওয়ার্ডস, আপনারা আপনাদের কথা বলতে পারেন, কিংবা যদি নাও পারেন অন্তত আনমিউট করে বলেন যে আমরা জানি না। তাহলে ভাইয়ের জন্য লেকচার ডেলিভার করার ইজি হবে। না ভাই, আসলে জানি না, এই জিনিসটা নিয়ে জানা হয়নি। আচ্ছা, আমার যে সেশনটা এটা কিন্তু হচ্ছে ফুললি প্রজেক্ট বেস আসলে, মানে এটা কি হচ্ছে কি না আদৌ, নাকি হচ্ছে সন্তু কি আসলে বেসিক গুলো বুঝাই গেছে না এই সূর্য গতকাল? জি ভাই, সন্তু ভাই তো বেসিক গুলো বুঝিয়ে গেছিল, কিন্তু যারা পার্টিসিপেন্ট আছেন তারা তারা যদি রেসপন্স করেন তাহলে বেটার হয়। আমি কাল আচ্ছা, আমি যে বুঝাচ্ছি তাস- এটা কি এরা বুঝতে পারছে বা হচ্ছে পাচ্ছে কিনা, একটু যদি রেসপন্স করতো। তাসনু ভাই, ইয়াসমিন, জি সাজ্জাদুর, ভাই, মিম খানম, বুঝতে পারছি। স্বর্ণা আপু, আপনারা যদি একটু রেসপন্স করেন তাহলে ভালো হয়। আপনারা সবাই কি বুঝতে পারছেন? এখানে তারপরে ভাই অনেক স্ট্যাটিস্টিক্যাল টার্মও নিয়েছে, আপনারা কি বুঝতে পারছেন সবাই? আমি কি হচ্ছে জি মানে ভাই, বুঝতে পারতেছি ভাই। আরো ডিপে ঢুকবো মানে স্ট্যাটিস্টিক্যাল টার্ম গুলা, কারণ হচ্ছে ডেটা সেট নিয়ে কাজ করতে গেলে, ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করতে গেলে স্ট্যাটিস্টিক্স এ ঢুকাই লাগতেছে। তা আপনারা যদি বলেন যে হচ্ছে মানে আরেকটু ওগুলা একটু এলাবোরেট করার জন্য, সেক্ষেত্রে আমি আরেকটু বলবো স্ট্যাটিস্টিক্স গুলা, আদারওয়াইজ হচ্ছে এভাবেই যাবো। জি ভাই, একটু ডিপে যেতে পারেন, আমার এক্সপিরিয়েন্স আছে তো। জি ভাই, আমার মনে আচ্ছা হয় ভাই আপনি যদি ডিপে যান তাহলে বেটার হয়, কারণ যারা আছে তারা এখানে আসলে শেখার ওইটার জন্য গতকালকে পর আজকে সেশনে আসছে, মানে তারা অ্যাকচুয়ালি ডিপে যাইতে চায়। আচ্ছা, ঠিক আছে। তো আহ এতটুকু হলো, আমি হচ্ছে তাহলে কয়েকটা জিনিস কভার করলাম: ডেটা সেট রান করা, আউটলায়ার চেক করা, নাল ভ্যালু চেক করা, তারপর এগুলা রিপ্লেস করার জন্য কি করতে হবে ওটা বলে দিলাম। তারপর হচ্ছে আহ আহ, তাদের কোরিলেশন বা অ্যাসোসিয়েশন গুলা কিভাবে চেক করতে হয়, তারপর কিভাবে ডিসিশন নিতে হয়, এগুলো আমি প্র্যাকটিক্যালি কিন্তু বললাম, ঠিক আছে। যে এরকম হলে এরকম কি হবে, যেমন এই যে এটা এইটা এই গ্রাফটা দেখে আমরা প্রথমে বুঝতে পারি যে এটা একটা আপওয়ার্ড ট্রেন্ড। এটা হচ্ছে তাদের কোরিলেশনটা খুবই স্ট্রং দেখাচ্ছে মোটামুটি, প্রায় আমি যদি ভুল না করি এটা 0.5 বা 6 এর এর মতোই হবে। কারণ হচ্ছে আমাদের যে অ্যাসোসিয়েশনের যে ইয়াটা ভ্যালুটা, এটা হচ্ছে 0 থেকে মানে -1 থেকে +1 পর্যন্ত থাকে। তার মানে 0 হচ্ছে নিউট্রাল পয়েন্ট, তাদের মধ্যে কোরিলেশন থাকে না, সেক্ষেত্রে 0টা হচ্ছে একদম পুরো স্ট্রেট লাইন দেখাবে। আহ, value। আচ্ছা, আমরা দুইটা মডেল ফিট করবো। এখন আমি একটু আগে বললাম যে আমরা কিন্তু হচ্ছে প্রেডিক্ট করতে চাচ্ছি যে আসলে ওই এরিয়াতে বাসা বাড়ার ভ্যালুটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করতেছে, বা ফিউচার কেমন হতে পারে। এরিয়াতে যদি হচ্ছে একটা হসপিটাল থাকে, একটা যদি মসজিদ থাকে, বা যদি হচ্ছে একটা সুপার শপ থাকে, সেক্ষেত্রে এই বাসা ভাড়া কেমন হতে পারে। তারপর হচ্ছে ওই এরিয়াতে কোনো কিছুই নাই, সেক্ষেত্রে ওইটার বাসা ভাড়া কেমন হতে পারে। তো এগুলোর উপর বেস করে এখন আমি মডেল গুলা ফিট করব। এই মডেল গুলা কতটুকু কাজ করতেছে
বা এরা আদৌ ঠিকঠাক প্রেডিকশন দিতে পারতেছে কিনা, ওটা হচ্ছে আমি মেইনলি চেক করতে পারবো তাদের হচ্ছে যেই এমএসি বা হচ্ছে কি বলে এটাকে মিন স্কোয়ার এরর, ওই এররটা চেক করলে, তার মানে মিন স্কোয়ার এরর ভ্যালু যার যত কম, যে মডেলের যত কম, ওই মডেলটা সবচেয়ে ভালো এবং ওই মডেলটা দিয়ে ভালো প্রেডিক্ট করা যাবে। তার মানে ইন ফিউচারে ওই এলাকার কোনো বাসা ভাড়া বা হচ্ছে কোনো সুপার শপ বা কোনো কিছু নিয়ে যদি কাজ করতে চায়, তাহলে হচ্ছে ওই মডেল নিয়ে কাজ করাটা বেটার হবে। ঠিক আছে, রেকমেন্ডেড থাকবে জাস্ট। তো এখন আমার কথা মানে সবার মাথায় আসতে পারে যে এগুলা করে কি লাভ আসলে। এগুলা করে লাভ হচ্ছে এখন আমি যদি একা বাড়ি হলা হই, তাহলে আমার সেক্ষেত্রে একটা বাড়ি থাকতে পারে, আবার এমনও থাকতে পারে যে হচ্ছে ওর 10টা 12টা 20টা 50টা বাড়ি, ঠিক আছে, ওইটাতে ফ্ল্যাট অভাব নেই। তো এটাতে ফ্ল্যাটের মানে আহ তাদের একটা বিজনেস যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা প্রফেশনালি ওই জিনিসটা হ্যান্ডেল করবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা বাসা ভাড়া এইভাবে খুঁজে খুঁজে বের করা যে এটাতে কেন এই সমস্যা, ওইটাতে কেন, এটাতে ভাড়া কম কেন, এটাতে ভাড়াটা থাকতেছে না, এটাতে কেন বের হয়ে যেতেছে, তো এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি বের করা খুবই টাফ হয়ে যায় মাঝে মধ্যে। সেক্ষেত্রে তখন হচ্ছে সবগুলা বাসা ভাড়া মানে একসাথে নিয়ে ওই বাসার আশেপাশে ইনফরমেশন নিয়ে ডেটা সেট ক্রিয়েট করলে পরবর্তীতে স্ট্যাটিস্টিক্যালি তাদের মানে একটা আউটপুট বের হয়ে আসতে পারে আর কি এদিকে। তো এটা মানে ব্যাপারটা এমন না যে শুধু বাসা বাড়া, এটা যে কোনো কিছুর কথা হতে পারে। তো আমি রিজ রিগ্রেশন কেন নিলাম, লিনিয়ার রিগ্রেশন কেন নিলাম, লিনিয়ারটা বলছিলাম প্রথমে যে হচ্ছে খুবই যখন লিনিয়ার থাকবে তখন হচ্ছে ডাটা, যখন লিনিয়ার থাকবে তখন হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। তো লিনিয়ার মানে কি, এটা খুবই নর্মাল ডাটা, যে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে, ডাটাতে কোনো ঝামেলা নাই, একদম পুরা নাল ভ্যালু নাই, তারপর আউটলায়ার নাই। সো এটার মধ্যে লিনিয়ার রিগ্রেশন বা হচ্ছে নর্মাল রিগ্রেশন আপনারা অ্যাড করতেই পারেন। কিন্তু তারপর হচ্ছে যে রিজ রিগ্রেশন আরেকটা আছে, আরেকটা আছে পলিনোমিয়াল রিগ্রেশন। তো আলটিমেটলি আমি তিনটা মডেলই এদিকে রান করছি সেম ডাটার উপর। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল হচ্ছে হাউস প্রাইস গুলা বা হচ্ছে ফ্ল্যাট প্রাইস গুলা, এবং ওই ফ্ল্যাটের আশেপাশে বা ওই বাড়ির আশেপাশে যে সব ইনফরমেশন দেওয়া ছিল বাকি 13টা ভেরিয়েবল, ওই 13টা ভেরিয়েবল হচ্ছে আমি হচ্ছে এজ এ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ধরে নিলাম। ঠিক আছে, তো আমি লাস্টে দেখলাম যে হচ্ছে ইন্টারনেট এরর হচ্ছে মনে হয়। আচ্ছা, এদিকে ভ্যালু গুলো আসতেছে না জি কেন ভাই, আমি নেটওয়ার্কে বুঝতেছি না। একটু প্রবলেম হচ্ছে। মানে একটু রান করি আবার। আসছে। সেক্ষেত্রে এদিকে যদি দেখি, এদিকে আমি তিনটা মডেল রান করছি। একটা ছিল হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, আরেকটা ছিল হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন, ওইটা এদিকে লেখা নাই, আরেকটা ছিল হচ্ছে রিজ রিগ্রেশন। এখন রিজ রিগ্রেশন কখন ইউজ করবো, আমি ওই যে আমি এখন আমার আগের কথা চলে যাই। আমি কিন্তু হচ্ছে চাইলেই হুট করে একটা ডেটা সেট কিন্তু প্রেডিকশনে যেতে পারবো না, মানে তার ডিস্ট্রিবিউশন না জেনে বা তার ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন না জেনে। তো আমি চেক করে প্রথমে দেখলাম যে এই ডেটা সেটে এমন এমন ভেরিয়েবল আছে যেগুলো একটার সাথে আরেকটা অ্যাসোসিয়েটেড। মানে তার মানে হচ্ছে এই জায়গাটা মাল্টিকুলিনিয়ারিটি অ্যারাইজ হতে পারে। মাল্টিকুলিনিয়ারিটি বলতে বোঝাচ্ছে আমি প্রেডিক্ট করতে চাচ্ছি বাসা ভাড়ার দাম, বাসা ভাড়াটা, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে আমি আরো বাকি 13টা ভেরিয়েবল রাখছি যেগুলোর উপর ডিপেন্ড করবে বাসা ভাড়াটা। কিন্তু আমি দেখতেছি কি, ওই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা আমি যেগুলোকে ধরে নিলাম যে বাকি 13টারও মানে ইনগ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করতেছে হচ্ছে তাদের বাসা ভাড়াটা কেমন হতে পারে, কিন্তু দেখলাম যে বাকি 13টার মধ্যে আবার একটা দুইটা আছে যেটা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। তার মানে কি, ওই তারা একটার সাথে আরেকটা অনেক বেশি হাইলি অ্যাসোসিয়েটেড বা কোরিলেশন থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে মাল্টিকুলিনারিটি আর আসতে পারে, মানে তাদের নিজেদের ভিতরে যদি হচ্ছে অনেক বেশি অ্যাসোসিয়েশন থেকে থাকে। এই ক্ষেত্রে আমরা একটা মডেল ইউজ করতে পারি, সেটা হচ্ছে রিজ রিগ্রেশন বা আরো কয়েকটা রিগ্রেশন আছে, লেসো রিগ্রেশন, তারপর লিনিয়ার রিগ্রেশন। তো লিনিয়ার রিগ্রেশন তো লিনিয়ার থাকলে, সো আমাদের ডেটা যেহেতু লিনিয়ার না, সো সেক্ষেত্রে আমাদের লিনিয়ার খুব ভালো প্রেডিকশন দিবে না। তো লাস্টে আমরা দেখলাম যে হচ্ছে এই জায়গাতে লিনিয়ার রিগ্রেশন এবং রিজ রিগ্রেশন দুইটার রেজাল্ট ছিল হচ্ছে মিন স্কয়ার এরর ছিল হচ্ছে -0.04। আর একটা পলিনোমিয়াল ফিট করছিলাম যেটা হচ্ছে নন লিনিয়ার রেখেছে, ওটা হচ্ছে লিনিয়ার না, তাও কিন্তু
তার ভ্যালু আসছে হচ্ছে -0.03। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ওইটার চাইতে একটু বড়, তাই না? মানে জিরোর কাছাকাছি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হচ্ছে ওই বাকি দুইটার তুলনায় লাস্ট যেটা ফিট করছি আমরা ওইটা বেটার, বিকজ অফ হচ্ছে ওই যে প্রথমে আমরা চেক করলাম যে আমাদের ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউশন নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে না, জাস্ট একটা দুইটা ভেরিয়েবল বাদে বাকি সবাই আছে নন লিনিয়ার। তার মানে তাদেরকে আমি যদি লিনিয়ার মডেল দিয়ে প্রেডিক্ট করতে যাই বা তাদেরকে লিনিয়ার মডেল প্রোভাইড করি, তারা কিন্তু ঠিকভাবে কাজ করতে পারবে না। তো ওইটাই এই জায়গাতে অলরেডি হয়েছে। এগুলো ছিল প্যারামেট্রিক মডেল। এরপর আমরা নন প্যারামেট্রিক মডেলে আসি। ঠিক আছে, নন প্যারামেট্রিক মডেল হচ্ছে সরাসরি মেশিন লার্নিং। এখন মেশিন লার্নিং এর কাজটা কি আমি একটু বলি শর্ট করে। মেশিন লার্নিং ব্যাপারটা বলতে বোঝাচ্ছে হচ্ছে জাস্ট মেশিন হচ্ছে ডেটার উপর বেস করে সে হচ্ছে প্রেডিকশন দিবে বা ফোরকাস্টিং করবে, বা তাকে আমরা প্রথমে একটা জিনিস শেখাবো, তাকে ট্রেন করাবো, দেন পরবর্তীতে তাকে হুট করে একটা ভ্যালু এনে দেবো, এনে বলবো যে হচ্ছে এটা কি বলো, ও তারপর হচ্ছে ওই মডেল হচ্ছে আমাকে বলবে যে এটা হচ্ছে এটা। তো মেশিন লার্নিং এর মডেল গুলো হচ্ছে এরকম, তারা আছে প্রেডিকশন করতে খুবই, প্রেডিকশন বা ক্লাসিফিকেশন মেইনলি করে থাকে। তো তাদেরকে আমাদের আগে ডাটা দিয়ে ট্রেন করাইতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কয়েকটা মেশিন লার্নিং মডেল নামে যে উম, এদিকে কেএনএন, তারপরে ডিসিশন ট্রি, তারপর হচ্ছে আহ আরো কয়েকটা গ্রেডিয়েন্ট বুস্টিং, এদিকে কয়েকটা মেশিন লার্নিং মডেল আছে। মডেল প্রত্যেকটা মডেলই আছে আলাদা এবং তাদের কাজ সেম। ঠিক আছে, কিন্তু এক এক মডেল এক এক ধরনের ফাংশন নিয়ে কাজ করে। কিছু কিছু মডেল থাকে যারা কিনা নন লিনিয়ার ডাটা ওর ও ক্যাচ করে ভিতরে নিয়ে ওই নন লিনিয়ার ডাটাকে আবার লিনিয়ার করে ফেলতে পারে, বা ওর ভিতরের ফাংশনটা এরকম যে সে খুব ভালোভাবে নন লিনিয়ারকে মানে ক্যাচ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ওই ফাংশন ওয়াইজ তাদের যে মডেলের আউটপুট বা মডেলের একুরেসি গুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এই মেশিন লার্নিং এর এত এত মডেল। ঠিক আছে, সব মডেল নিয়ে কিন্তু সবাই কাজ করে না। আর দিন দিনে যে বুস্টেড মডেল গুলো আস্তে আস্তে বের হইতেছে, বিকজ অফ হচ্ছে আমরা নর্মাল যে মডেল গুলো নিয়ে কাজ করতাম ওগুলোর চাইতে এখন যে বুস্টেড মডেল গুলো ওগুলো একটু বেশি ভালো কাজ করে। কারণ ওগুলা কি করে, তিনটা চারটা মেশিন লার্নিং মডেল একসাথে মানে কলেজ করে তারপর হচ্ছে একটা মডেল বানায় ফেলে। তো তখন তারা একটু বেটার আউটপুট দেওয়ার ট্রাই করে। তো আমি হচ্ছে এই জায়গাতে এই যে এসবিআর সাপোর্ট, এসবিআর মেবি হচ্ছে সাপোর্ট ভেক্টর রিগ্রেশন, এটা খুবই ভালো একটা ইয়ে মডেল। তারপর হচ্ছে ডিসিশন ট্রি রিগ্রেশন আছে। তারপর হচ্ছে এদিকে কেনিয়ার স্নেভার বা হচ্ছে আমরা কেএনএন বলি। এই যে প্রত্যেকটা কিন্তু একুরেসি দেখাচ্ছে 0.04, এই যে -0.03, এগুলোর একুরেসি দেখাচ্ছে। লাস্টে কি আমি এখন প্রত্যেকটার একুরেসি হচ্ছে চেক করার জন্য আমি একটা প্লট আঁকলাম, যেটা দেখলে আমি অটোমেটিক বুঝতে পারবো যে হচ্ছে কোন মডেলটা সবচেয়ে ভালো কাজ করছে এই বাসা বাড়াগুলো প্রেডিক্ট করার জন্য, বা এই এলাকাতে যদি আমি কোনো প্রেডিক্ট করতে যাই এই এলাকার ডাটার উপর বেস করে তাহলে কোন মডেলগুলো ভালো কাজ করতে পারে। আমি লাস্টে দেখলাম যে হচ্ছে এদিকে এই যে গ্রেডিয়েন্ট বুস্টিং, যে রিগ্রেশনটা আছে গ্রেডিয়েন্ট বুস্টিং হচ্ছে সবচেয়ে ভালো কাজ করছে। ঠিক আছে, কারণ হচ্ছে এই তার মিন স্কোয়ার এররটা আর তাদের যে রেঞ্জটা ওটা খুবই ছোট। তো এরর যত ছোট হবে এটা তত বেটার, তাই না? তার মানে এরর যত ছোট দিবে অ্যাকুরেসি তত বেশি দিবে। তো ওইটার উপর বেস করে হচ্ছে মেইনলি পরবর্তীতে যেই কি করলাম, গ্রাফটা করলাম, এটা দেখে আমি বুঝতে পারতেছি যে হচ্ছে এই যে ইয়েটা আছে গ্রেডিয়েন্ট বুস্টিং রিলেশনটা আছে এইটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ করতেছে এই ডাটার জন্য। এখন আমরা কাজ করতে পারবো, আর কিছু করিনি আমি। তারপর আপনি এদিক থেকে ফাইনালি ডিসাইড করলেন যে হচ্ছে আমি গ্রেডিয়েন্ট বুস্টিং নিয়ে কাজ করব। দেন আপনি হচ্ছে আপনার ফুল ডেটা সেট আপনি হচ্ছে ওই গ্রেডিয়েন্ট বুস্টিং এর অ্যালগোরিদমের মাধ্যমে পরবর্তীতে আপনি প্রেডিকশন বা ক্লাসিফিকেশন বা যেটা করতে চান আলটিমেটলি আপনি ওইটাই করতে পারবেন আপনার ভেরিয়েবলের উপর মানে বেস করে। ঠিক আছে, এইটা ছিল হচ্ছে আমার হচ্ছে আহ, মানে ইকোনমিক্যাল একটা ডেটা সেট, সবগুলো কন্টিনিউয়াস ভেরিয়েবল ছিল আর দুইটা ছিল ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। তো এখন পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে জানান, আমি হচ্ছে অন্য একটা ডেটা সেটে যাবো আবার। এটা হচ্ছে পাবলিক হেলথ বা এপিডেমিওলজিক্যাল ডেটা সেট। আচ্ছা, আমি শুরু করলাম তুর্য নতুন করে। ওইটাতে কারো কোনো প্রবলেম থাকলে একটু বলতে বলো। জি ভাই, শিওর শিওর শিওর। আচ্ছা, আমরা যারা পার্টিসিপেন্ট আছি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের ডেটা সেটে কি কোনো প্রবলেম আছে? এমনকি আপনারা যদি কেউ মনোযোগ না দেন, যদি কেউ কিছুই না করে থাকেন, যদি random প্রশ্ন
ফ্রেন্ডস জিয়াউল হক, রাহিম, শানজান ইসলাম, স্বর্ণা, মিম খানম, সাজ্জাদুর রহমান, হৃদয়ের কর্মকার, রুদ্র, আপনাদের কারোর কি কোনো সমস্যা আছে? কাজী নূর মোহাম্মদ আবিল, আপনারা অন্তত আনমিউট করে আমাদেরকে যদি জানান তাহলে আমরা সেশনে। আচ্ছা, আমি আমার আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি ভাইয়া শোনা যাচ্ছে, প্রবলেম না, কিন্তু নেটওয়ার্ক মাঝে মাঝে খুব স্লো হয়ে যায়। বাফারিং করতেছে। আচ্ছা, আমি একটু কথা বলি, আমি একটু অফ টপিক কথা বলি। আমার এই জায়গাতে আমার এক বন্ধু আছে, ঠিক আছে? ও হচ্ছে এই যে হৃদয় কর্মকার রুদ্র, ও আমার কলেজ ফ্রেন্ড। ওকে, হৃদয়, ও হচ্ছে, আমি একটু বলি ওর ব্যাপারে। ও হচ্ছে, আমরা কলেজে একসাথে পড়াশোনা করছি, আমি সিটি কলেজে ছিলাম। ও খুবই ট্যালেন্টেড একটা ছেলে। আমি মাঝে মধ্যে দেখতাম যে এত ছেলে মানুষ, এত ভালো, এত মাশাআল্লাহ, এত ভালো পড়াশোনা কিভাবে করে, ঠিক আছে? হাতের লেখাও সুন্দর বন্ধু আমার। তো বন্ধু হচ্ছে পরবর্তীতে পড়াশোনা করছে এমআইএসটি তে, করে হচ্ছে লাস্ট ইয়ার মেবি হচ্ছে ও ইরাসমাস স্কলারশিপে এখন মেবি পর্তুগাল না ইয়েতে স্পেনে ও কিসে যেন আছো হৃদয়? হাই এভরিওয়ান, আমি এখন তুমি রোমানিয়াতে শুনতেছে আছি। আদৌ? আমি সেপ্টেম্বরের শুরুতে পর্তুগালে যাব। আচ্ছা, তো ও হচ্ছে মেইনলি আমাদের পেজে মনে হয় ছিল, তো খুব আগ্রহ সহকারে আসছে পাইথন শিখতে। আমি জানি না আসলে কতটুকু আমি শিখাতে পারতেছি। সরি বন্ধু, তোর যদি কোনো দরকার হয় আমাকে জানাইস, আমি পার্সোনালি তোর সাথে আবার কথা বলবো এগুলো নিয়ে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ভালো আচ্ছা, ভালো সেশন, ভালো সেশন। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আমি আছে, আচ্ছা নেক্সট, আচ্ছা আরেকটা ডেটা সেট, ওটা নিয়ে আমি মেনলি শুরু করি এখন। যেহেতু আমি ডেটা সেট নিয়ে কথা বলতেছি, আমি যেহেতু ডিসিশন মেক করতেছি ডেটার উপর বেস করে, ঠিক আছে? এটা কিন্তু টোটালি হচ্ছে রিসার্চ বা হচ্ছে আমরা যারা থিসিস বা রিপোর্ট টাইপের কাজ করে থাকি তাদের আসলে এটা এটা খুবই জরুরি। কারণ প্রত্যেকেরই যে মাস্টার্স, অনার্স, পিএইচডি সব জায়গাতেই এগুলা দরকার হয় আমাদের। তো নিজের কাজটা তখন নিজে লিস্ট মানে করতে পারি আর কি। তো সেক্ষেত্রে পাইথন শেখার যে ব্যাপারটা, আমি আবারও বলি, এটা মুখস্থ করার কোনো কিছুই নেই। মানে কোড মুখস্থ করার কোনো কিছুই নাই। এখন এআই আছে, আমাদের উচিত আসলে এআই কে খুব ভালোভাবে ইউজ করা। তো শুধু শুধু কষ্ট করে কোনো লাভ নাই। এখন দেখা যায় আগে যেই কোড করতাম, আমার আগে 2022 সালে যখন আমি কোড করি, তখন আমি মানে 2000 2500 লাইনের কোড করতে আমার 3 দিন 4 দিন 5 দিন সময় লাগছে। তখন আমি অত ভালোভাবে বুঝতাম না যে কিভাবে এআই ইউজ করতে হয়, বা তখন ছিল না ওই ইয়েটা। কিন্তু এখন তো এই যে আমি 2 ঘন্টায় বসে হচ্ছে আজকে ফুল স্লাইড তৈরি করে ফেলছি, কোনো কিছুই মানে হ্যাম্পার হয় নাই কোনো জায়গাতে। আচ্ছা, এখন আমি আরেকটা ডাটা নেব, এটা হচ্ছে বিডিএইচএস ডাটা, বাংলাদেশ ডেমোগ্রাফিক এবং হেলথ সার্ভে। এটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেক 4 বছর পর পর একটা সার্ভে হয়, এটা হচ্ছে হেলথের উপর সার্ভে হয় ফুল বাংলাদেশ। তো এটা হচ্ছে 2022 সালের আমাদের সার্ভে ডাটা। ওই ডাটা আমি এদিকে অলরেডি আগের মতো as usual আমি এদিকে ইনপুট করলাম। করার পরে আমি এদিকে জেমিনি কি বলছিলাম যে হচ্ছে আমাকে ডাটা ইনপুট করতে। এখন এই জায়গাতে দেখেন, এই জায়গাতে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে গত ডাটা ছিল হচ্ছে, আগেরটাতে ছিল হচ্ছে রিড আন্ডারস্কোর সিএসডি, আর এটাতে কিন্তু হচ্ছে রিড আন্ডারস্কোর স্ট্যাটা। তার মানে কি, ডেটা সেট বা ডেটা টাইপ কিন্তু আলাদা, ঠিক আছে? ডেটা সেটের যে টাইপটা ওটা কিন্তু আলাদা। তো সেক্ষেত্রে হচ্ছে আমার এই যে এই জায়গাতে যে কাজটা করছি, পরবর্তীতে আবার কমা দিয়ে কিন্তু আমাদের হেডার এগুলা কোনো কিছু দরকার নেই, বিকজ অফ হচ্ছে আমার যে ডেটা সেট ছিল ওই ডেটা সেটের ভিতরে অলরেডি, ওই ডেটা সেটের ভিতরে আমাদের ওই যে হেডার গুলা বা হচ্ছে যে কলাম নেম গুলা, কলাম টেবল নেম গুলা করা ছিল ভিতরে, ঠিক আছে? তো আমার আর কোনো হ্যাসেল লাগে না। জাস্ট হচ্ছে আমি কি করছি, পান্ডাসটা ইনপুট করছি, করার পর আমি এই ডেটা সেটটা রান করলাম, করার পর জাস্ট ডিসপ্লে করলাম, দেখলাম যে আমার ডেটা সেট ঠিক আছে কিনা। তো আমি ডেটা সেটে দেখলাম যে হচ্ছে আমার এদিকে অলরেডি নিচে দেখাচ্ছে 5টা রো আছে, 31টা কলাম। তার মানে কি, এদিকে 31টা ভেরিয়েবল আছে, 31টা ভেরিয়েবল আছে, এবং অবজারভেশন কয়টা আছে এটা আমার দেখা লাগবে পরবর্তীতে আবার। আচ্ছা, এদিকে গেলে আমি তখন আবার দেখতে পাবো যে হচ্ছে আমার কয়টা, যেমন হচ্ছে উম এদিকে দেখি আমি অলরেডি যে সামারি টেবিলটা, যেটা আগের ইয়েতে আমি ছোট ছোট করে একটা একটা করে দেখাইছি, এটাতে জাস্ট হচ্ছে 3টা কোড একসাথে লিখে দিছি। যে এই যে ডিএফ ডট হেড দ্বারা বোঝাচ্ছে, এই লাইন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ওই ডেটা সেটের প্রথম 6টা কলাম বা প্রথম 6টা রো, জাস্ট রো এর অবজারভেশন গুলো দেখাবে, যেন আমি বুঝতে পারি যে হচ্ছে ঠিক আছে, আমার ফাইলটা ঠিকঠাক মানে রিড হয়েছে, এবং রিড হওয়ার পর হচ্ছে এই ফাইলটা
এখন ডাটাগুলো ঠিকঠাক আছে, ঠিক আছে। আমি জাস্ট প্রথমে একটা ওভারভিউ দিলাম যে ঠিক আছে, ডাটা ঠিক আছে। তারপর হচ্ছে ইনফরমেশনটা আমি জানলাম df.info, যে এই ডেটা সেটের ডেটা টাইপ গুলা, এই যে ডি টাইপ, ডেটা টাইপ গুলা কি কি, যেমন ভিতরে কন্টিনিউয়াস ভেরিয়েবল থাকতে পারে, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থাকতে পারে। তো এদিকে এই যে ইন্টিজার 16 দেখাচ্ছে, ক্যাটাগরি দেখাচ্ছে, ফ্লোট দেখাচ্ছে, এগুলো এক একটা হচ্ছে মানে ডেটা টাইপ বা ভেরিয়েবল টাইপ আমরা যেগুলো বলি, ঠিক আছে। সব ভেরিয়েবল তো সেম থাকে না, কিছু ভেরিয়েবল ক্যাটাগরিক্যাল থাকে, কিছু কন্টিনিউয়াস থাকে। তারপর আহ, এরপরের কাজটা হচ্ছে আমি যে সামারি দেখলাম, যে প্রত্যেকটা ভেরিয়েবলের সামারি টেবিল বের করলাম। সামারি টেবিল বের করে দেখলাম যে হচ্ছে আমাদের মেইন কাজ হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে সিআইএফ বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের ম্যালনিউট্রিশন, আমরা যেটাকে বলি। আহ ম্যালনিউট্রিশন বলতে বোঝা হচ্ছে আমাদের যে বাচ্চাদের স্টান্টিং হয়, স্টান্টিং, ওয়েস্টিং আর আন্ডার ওয়েট, ঠিক আছে। এই তিনটা মানে আন্ডার নিউট্রিশন বাচ্চাদের মধ্যে দেখা যায়, বিশেষ করে অনুন্নত দেশ যারা যারা তারা তাদের মধ্যে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এই ম্যালনিউট্রিশন মেনলি আমার মানে রিসার্চের একটা কাজে করতেছিলাম, তো ওই ডাটা সেটটি সরাসরি নিয়ে আসছি এই জায়গাতে। এই যে সামারি টেবিলটা দেখাচ্ছে, এটা কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল যেগুলো আছে জাস্ট ওইটার জন্য দেখাচ্ছে, বা হচ্ছে নিউমেরিক ভেরিয়েবল যেগুলো ছিল, ঠিক আছে। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলো কিন্তু দেখাচ্ছে না। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল যদি হচ্ছে বাইনারি করা থাকতো, 1 0 1 0 বা 1 2 3 করা থাকতো, সেক্ষেত্রেও এই জায়গাতে তাদের সামারিটা দেখাতো। কিন্তু সরাসরি ক্যাটাগরি যেটা লেখা আছে, যেমন ক্যাটাগরিক্যাল হওয়ার কারণ হচ্ছে আমি যদি একটু উপরের দিক তাকাই, আমি দেখবো ডিভিশনের ভিতরে যে বরিশাল লেখা আছে, বরিশাল। আবার নিচে গেলে আরো দেখবো যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ওগুলো আছে, ঠিক আছে, সব ডাটা মানে ফুল ডাটা সেট শো করলে। সেক্ষেত্রে বরিশালের কি মিন হবে? কখনোই মিন বের করা পসিবল, কখনোই পসিবল না, কারণ এটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। মিন মানে বুঝাচ্ছে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে মিন হচ্ছে 5, সবগুলো যোগ করে 2 দ্বারা ভাগ করলে বা এই টাইপের। তো সেক্ষেত্রে আহ এদিকে তো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলে তো আমাদের মিন বের করা পসিবল না। এদিক থেকে চাইলে আমরা হচ্ছে মুড বের করতে পারি, যে সবচেয়ে বেশি কোনটা আছে ওইটা শো করতে, ঠিক আছে। তো এদিকে শুধুমাত্র সামারি টেবিল করার সময় আমাদের যে কন্টিনিউয়াস ভেরিয়েবল গুলো ছিল, ওই কন্টিনিউয়াস ভেরিয়েবল গুলো এই জায়গাতে এজ এ সামারি টেবিল হিসেবে দেখাচ্ছে। আচ্ছা, তারপর আমরা এখন একটু ইয়াতে যাব, একটু বিদঘুটে কাজে যাব। আমরা দেখলাম যে এই যে ওয়াটার সোর্সে এই যে পাইপ, টিউব বা আরো, তারপর ঝর্ণার পানি, তারপর হচ্ছে নদীর পানি, বিভিন্ন ধরনের পানি এই জায়গাতে, পানির সোর্স এই জায়গাতে ছিল। কারণ বাংলাদেশের মানুষ তো বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে পানির সোর্স নিতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের অনেকগুলা ক্যাটাগরি এখন এমন আছে যে হচ্ছে যারা টিউবওয়েলের পানি পান করে এবং যারা নদীর পানি এনে এটাকে ফুটানোর পরে ঠান্ডা করে তারপর খায়। তো দুইটাই কিন্তু নিরাপদ পানি, দুইটা ইমপ্রুভ ওয়াটার। কিন্তু যারা নদী থেকে আনে কিন্তু ফুটায় না, বা হচ্ছে খাল বিল এই টাইপের বা আর্সেনিক যুক্ত পানি খায়, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে মানে ইমপ্রুভ ওয়াটার না। তো আমরা কি করব, আমাদের নিজেদের অ্যানালাইসিসের সুবিধার্থে আমরা চাইলে যে কোনো ভেরিয়েবলকে তাদের ভেতরের যে ক্যাটাগরি গুলো আছে ওই ক্যাটাগরি গুলো আমরা চাইলেই চেঞ্জ করে ফেলতে পারবো, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে হচ্ছে ধর সাপোজ বরিশালকে আমি BARISHAL, তো এটাকে আমি চাচ্ছি রাজশাহী করে ফেলতে। এটা কোনো ব্যাপার না, জাস্ট নিচে গিয়ে আমরা ওই ভেরিয়েবলকে ডিফাইন করে ওই ভেরিয়েবলের এই ক্যাটাগরিকে আমরা চাচ্ছি বরিশালকে রাজশাহী করে ফেলতে, অটোমেটিক করে ফেলা যাবে। তো সেম ভাবে হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে সোর্স অফ ওয়াটারে আমাদের যেহেতু অনেকগুলা ক্যাটাগরি, তো আমরা এতগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবো না, কারণ হচ্ছে এমন এক ক্যাটাগরি আছে মাত্র হচ্ছে 2টা বা 1টা, ঠিক আছে। সেক্ষেত্রে মানে আমরা একটা এরিয়া থেকে ডেটা কালেকশন করার পরে দেখলাম যে 100 জনের মধ্যে একজন শুধুমাত্র আছে যে শুধু খালের পানি পান করে। তো আমরা ও কিন্তু ওয়ান কাইন্ড অফ হচ্ছে আউটলেয়ারের মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তাকে যদি আমরা ওই ক্যাটাগরি হিসাবে একটা ক্যাটাগরি হিসাবে রাখি, ঠিক আছে, তখন কিন্তু সে ভালো প্রেডিকশন দিবে না, ঠিক আছে। তো তাকে হচ্ছে হয় আমরা অন্যজনের সাথে ইনক্লুড করে ফেলবো, আর নয় আমরা বাদ দিয়ে দেবো। সো আমরা হচ্ছে চাচ্ছি যে হচ্ছে এই জায়গাতে ইনক্লুড করে ফেলবো, ঠিক আছে। আমরা 2টা ক্যাটাগরি করে ফেলবো। আমরা যারা মানে গরম পানি মানে ফুটিয়ে খাই, এবং হচ্ছে যারা টিউবওয়েলের ভালো আর্সেনিক মুক্ত পানি খাই, সেক্ষেত্রে তাদেরকে ইমপ্রুভ ওয়াটার বলবো। আর যারা এগুলা ফলো করতেছে না তাদেরকে হচ্ছে আনইমপ্রুভ ওয়াটার বলবো। তো এই জায়গাতে আমরা চাইলে সবগুলো ক্যাটাগরি এখন দেখতে পারবো। আমরা এদিকে চেক করার পর দেখলাম যে হচ্ছে সোর্স অফ ওয়াটার, এই যে এতগুলা, এই যে বললাম না যে 4000-এর মতো অবজারভেশন ছিল, আমাদের উপরে কিন্তু লিখাই ছিল 4000 অবজারভেশন। এই যে 4087টা অবজারভেশন ছিল, তার মানে হচ্ছে রু ছিল 4087। 4087-এর মধ্যে দেখলাম যে হচ্ছে ম্যাক্সিমাম টিউবওয়েলের পানি পান করে 3555 জন।
আর একজন আছে আদার্স, একজন আছে ও হচ্ছে মানে কিসের পানি খায় ও নিজে জানে না। এখন আমি যদি এই 1 2 2 এই যে 4 এগুলাকে ক্যাটাগরি হিসেবে ধরে নেই, তা আলটিমেটলি মানে আমাদের এস্টিমেশনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে তারা ভুল এস্টিমেট করবে, ঠিক আছে। সো আমরা চাচ্ছি যে হচ্ছে এগুলাকে সবগুলাকে কোনো না কোনো কারো না কারো আন্ডারে নিয়ে যাব, ঠিক আছে। তো আমরা দেখলাম যে হচ্ছে আহ আহ এদিকে এখন চেক করবো যে হচ্ছে কোন কোন ভেরিয়েবল গুলা ইমপ্রুভ ওয়াটারের মধ্যে পড়ে, কোন কোন ক্যাটাগরি গুলো, আর কোন কোন গুলো হচ্ছে ইমপ্রুভ ওয়াটারের মধ্যে পড়ে না। তো আমাদের যারা বিডিএসিস ডাটা নিয়ে কাজ করি তাদের এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তাদের হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখাই লাগবে, কারণ বিডিএসিস ডাটার ভিতরে হচ্ছে প্রচুর এমন ভেরিয়েবল আছে যেগুলো আমাদের রিকোড করে নিতে হয়। রিকোড বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের নিজেদের মতো করে হচ্ছে কাস্টমাইজ করে নিতে হয়। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে হচ্ছে এই ভেরিয়েবল গুলো সবগুলোকে আমি চ্যাট জিপিটি কে দিলাম, দিয়ে বললাম যে হচ্ছে আমাকে সোর্স সহ, যে অথেন্টিক সোর্স সহ আমাকে বলো যে এই জায়গাতে কোন কোনগুলো হচ্ছে ইমপ্রুভ ওয়াটার বা কোনগুলো সেফ, কোনগুলো সেফ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি চেক করার পর আমরা হচ্ছে ওই সেফ গুলাকে হচ্ছে একটাতে রাখবো, আর আনসেফ গুলো হচ্ছে অন্য একটাতে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার জন্য আমরা হচ্ছে প্রথমে কলামটা প্রথমে, তারপর কলাম চেক করলাম, এটা কলাম জাস্ট কলামের ভেরিয়েবল গুলো, এটা তেমন কিছু না। আচ্ছা, এই যে এরপর আমরা হচ্ছে ইমপ্রুভ সোর্স। তো আমি অলরেডি যেহেতু সোর্স থেকে আমি দেখে ফেললাম যে হচ্ছে এটা আহ, কোনগুলা মানে সেফ ওয়াটার, সেক্ষেত্রে হচ্ছে আমি ওগুলাকে সিলেক্ট করলাম। ওগুলা কি করলাম, এগুলা হচ্ছে আহ লিস্ট আকারে একটা নতুন ভেরিয়েবল ডিফাইন করলাম এই জায়গাতে, যে ইমপ্রুভ সোর্স, মানে সোর্স গুলা ইমপ্রুভ, এটাতে কোনো সমস্যা নাই। তো এই যে ক্যাটাগরি দেখছেন লাল 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 ক্যাটাগরি গুলা বা লাল কালারের, এগুলো হচ্ছে এগুলাই লিখছি আমি, জাস্ট এগুলাই এদিক থেকে যেগুলো ইমপ্রুভ ওগুলাই এদিকে নিয়ে আসছি। নেওয়ার পর এগুলা বাদে যেগুলো আছে এগুলো সবই হচ্ছে আনইমপ্রুভ। সেক্ষেত্রে নিচে একটা ভেরিয়েবল ডিফাইন করছে যে ওয়াটার রিকোডেড, ঠিক আছে। আমাদের আগের ভেরিয়েবলটা ছিল হচ্ছে সোর্স অফ ওয়াটার। এখন আমি যদি নিজে একটা রিকোড করে ফেলি, কাস্টমাইজ করে ফেলি একটা ভেরিয়েবল, তখন তার হচ্ছে আমাদের আগের ভেরিয়েবলটা থাকতেছে না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, এবং এই ভেরিয়েবলটা, এই যে ওয়াটার রিকোডেড, এই রিকোড ভেরিয়েবলটা হচ্ছে নতুন করে আবার এই সোর্স অফ ওয়াটারের যেই ভেরিয়েবলের, এই ভেরিয়েবলটা যেই ডাটা সেটে ছিল ওই ডাটা সেটে গিয়ে আবার হচ্ছে সে নতুন একটা ভেরিয়েবল বা কলাম হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আগে ডাইমেনশন যদি থাকতো বা যদি 24টা ভেরিয়েবল থাকতো, এখন 25টা হয়ে যাবে, বিকজ অফ হচ্ছে আমি নতুন এটা থেকে এটা নতুন করে আবার হচ্ছে ক্রিয়েট করতেছি, ঠিক আছে। পরবর্তীতে কাজ করলে শুধুমাত্র আমি এটা নিয়ে কাজ করবো, ওয়াটার রিকর্ডেড। আমি তখন হচ্ছে আর আহ মানে সোর্স অফ ওয়াটার নিয়ে কাজ করবো না, কারণ সোর্স অফ ওয়াটারকে কাস্টমাইজ করে এটা নিয়ে আসছি। তো তারপর হচ্ছে আমি এই যে কোডটা জাস্ট মানে অ্যাপ্লাই মানে বুঝাচ্ছে হচ্ছে যে ইমপ্রুভ ওয়াটার, যদি হচ্ছে এই যে এক্স, যদি এই যে ইমপ্রুভ সোর্সের কোন একটা এলিমেন্ট থাকে তখন হচ্ছে এটাকে বলে ইমপ্রুভ ওয়াটার। আর যদি এই লিস্টের মধ্যে কোন একটা বাইরে থাকে সেক্ষেত্রে বলতে হচ্ছে আনইমপ্রুভ ওয়াটার, ঠিক আছে। এটা জাস্ট দুইটা ক্যাটাগরি করে ফেলছি। এটা রান করলাম, রান করার পর আমরা দেখলাম যে হচ্ছে ইমপ্রুভ ওয়াটার আছে হচ্ছে 4040টা, আর আনইমপ্রুভ হচ্ছে 47। তো এটা কিন্তু হচ্ছে আহ রিকোড করার পরে পরবর্তী যে নতুন ভেরিয়েবল, ওই নতুন ভেরিয়েবলের অবস্থা, ঠিক আছে। তার মানে ক্যাটাগরি করে ফেললাম। তার মানে ইয়েস আর নো, একটা থাকবে হচ্ছে ইমপ্রুভ আর একটা হচ্ছে আনইমপ্রুভ। ইমপ্রুভ থাকবে 1, আনইমপ্রুভ থাকবে 0, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম থাকবে। তার মানে এটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হয়ে গেল। আগেও ছিল বাট এখন মানে বাইনারি ক্যাটাগরি হয়ে গেছে। আমাদের অ্যানালাইসিসের সুবিধার্থে আমরা এই কাজগুলো মইনুর করতেছি। ভাই, হুম। মইনুর ভাই, যে আমি একটু পার্টিসিপেন্টদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, শিওর। ডিয়ার পার্টিসিপেন্টস, ডু ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স? আপনাদের কি কোনো প্রশ্ন আছে? কারণ এখন অলরেডি 10টা 41 বাজে, 11টার মধ্যে মইনুর ভাই আমাদের সেশন শেষ করে দিবেন। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। হ্যালো, শোনা যাচ্ছে কি আমাকে? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? Am I audible? হ্যাঁ, শোনা যাচ্ছে। Am I audible? হ্যালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, কারণ আমাদের সেশন শেষ হতে আর বেশি সময় হাতে নেই, মাত্র 18 মিনিট বা তারও কম সময় আছে। সুতরাং আপনারা প্রশ্ন করতে পারেন। প্লিজ ওপেন ইউরসেলফ আপ। ওকে, থ্যাংক ইউ। মইনুর ভাই, ইউ ক্যান কন্টিনিউ প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমরা রিকর্ড করলাম। সেম ভাবে আরেকটা ভেরিয়েবল রিকর্ড করা দরকার আমাদের। তো আমি হচ্ছে আরেকটা ভেরিয়েবল রিকর্ড করে ফেলছি। এটা হচ্ছে টয়লেট টাইপ বা হচ্ছে টয়লেট ফ্যাসিলিটিস, যে বাংলাদেশের টয়লেট ফ্যাসিলিটি গুলো কেমন হয়, আরবান এরিয়াতে রুরাল এরিয়াতে কেমন হয়, আমরা জাস্ট এটাকে রিকর্ড করে নিয়ে মইনুর আসলাম, ভাই, ঠিক আছে। এটা মইনুর জাস্ট ভাই, হ্যাঁ। আই এম সরি, আবার একটু ইন্টারাপ্ট করতেছি। জিয়াউল হক রহিম তার হ্যান্ড রেজ করেছেন, তিনি কিছু বলতে চান। জিয়াউল ভাইয়া, আপনি প্লিজ প্রসিড।
জিয়াউল হক রহিম ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি শুনতে কিছু বলতে চান? ভাইয়া হ্যালো। যদি আমাদেরকে যে প্রিভিয়াসলি যদি প্রিভিয়াসলি কোড করা না দেখিয়ে রিয়েলি ডেটা সেট থেকে বিভিন্ন মডেল রান করে দেখানো হতো, তাহলে হয়তো বেটার হতো। আমি ক্লিয়ারলি শুনি নাই কথা, একটু যদি ভালোভাবে বলতেন। বলছিলাম ভাইয়া যদি আমাদেরকে লাইভ বিভিন্ন মডেল রান করে দেখাতেন, বা এই রুলস মানার কারণে, বা মানে প্রিভিয়াসলি কোড না করা থেকে। প্রিভিয়াসলি কোড না করার চাইতে হচ্ছে আমি জাস্ট লাইভ রান করে দেখাতাম। আচ্ছা, জি ভাইয়া। আমি একটু বলি। হ্যাঁ, আমি একটু বলি। এখন এই যে এদিকে কোড রান করা আছে, আমি বলি এই যে এদিকে একটা রিগ্রেশন রান করা আছে। হ্যাঁ, এদিকে রিগ্রেশনের যে কোডটা আছে, ঠিক আছে, এটা খুবই নর্মাল একটা কোড। যেমন হচ্ছে আমি জাস্ট কি করছি যে লজিস্টিক রিগ্রেশন আমি বলি যে হচ্ছে সাইকিট লার্ন, এদিকে হচ্ছে একটা লিনিয়ার মডেল ইনপুট করছে কি লজিস্টিক রিগ্রেশন। এখন আমি যখন এই যে মেশিন লার্নিং এর ক্ষেত্রে যাব, মেশিন লার্নিং এর ক্ষেত্রে যখন যাবো, এই যে এত বড় কোড আমার পক্ষে এখন মানে আপনাদেরকে টাইপ করে লিখে দেখা পসিবল না, এবং আমি পারবো না। কারণ হচ্ছে আমার পক্ষে কখনো এই যে 0.2 f+, ঠিক আছে, অবলিক এই ধরনের মানে অবজারভেশন আমার মাথায় আপাতত নাই যে হচ্ছে আমি এগুলা মুখস্থ করে দেবো। তো আমি আপনাকে প্রথমেই বলছি যে হচ্ছে এই কোড গুলা লেখার জন্য আপনার মুখস্থ করার দরকার নেই। আপনার হচ্ছে মডেলটা আপনি জানেন কিনা, ওই মডেল সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা, এবং আপনি কি করতে চাচ্ছেন, আপনি ওই জিনিসটা আপনার মাথায় আছে কিনা, আপনার এইমটা কি, আপনার গোলটা কি, ঠিক আছে, আপনার অবজেক্টিভ ফুলফিল করবে কোন ধরনের মডেলে, ওইটা যদি আপনি বুঝেন, আপনি জাস্ট হচ্ছে এআই ইউজ করবেন। ঠিক আছে, এআই ইউজ করলে এআই আপনাকে মডেল দিয়ে দিবে সুন্দরভাবে, মডেল গুছায়া। কারণ আপনার এই জায়গাতে প্রবলেমটা হবে কোন জায়গায়, মডেল মাঝে মধ্যে এআই যখন ক্রিয়েট করবে তখন হচ্ছে ওই মডেলের মাঝে মধ্যে দেখবেন সে এরর আসবে। এরর আসলে আপনার তখন বুঝা লাগবে যে কোন জায়গায় এরর আসবে। এরর আসলে নিচে ও এররটা শো করবে যে এই জায়গাতে এররটা আছে। তো যদি যদি এরর থাকে, আমি যদি দেখাই, সাপোজ এদিকে যদি হচ্ছে আমি এক্সট্রা কেটে দেই, এদিকে রান করার পর হচ্ছে যে এরর দেখাচ্ছে, ঠিক আছে, তার মানে হচ্ছে ও এররের ভিতরে যে নিচে দেখাচ্ছে হচ্ছে নেম এরর, নেম যে আন্ডারস্কোর স্কেল লেখা আছে, ইজ নট ডিফাইন। তার মানে আমার এখন খোঁজা লাগবে যে হচ্ছে এই কোডের মধ্যে কোন জায়গাতে স্কেলড এই জায়গাতে লিখেছেন। তার মানে এই যে এই জায়গাতে দেখেন নিচে হচ্ছে এররটা দেখাচ্ছে, ঠিক আছে, তার মানে হচ্ছে এই জায়গায় এররটা আছে। যে একাধিক জায়গায় যদি এরর থাকে তখন হচ্ছে আপনার একাধিক জায়গায় জায়গায় এররটা নিচে শো করবে। তো তখন গিয়ে আপনার খুঁজে খুঁজে এররটা ঠিক করা লাগবে। কিন্তু যখন হচ্ছে মানে এটা ছোট মডেলের ক্ষেত্রে, ঠিক আছে, বাট আমরা যখন হচ্ছে প্রফেশনালি এখন কাজ করি, আমাদের এক একটা কোড থাকে 2,500 3,000 লাইনের, মানে এত কিছু করতে হয়, তখন হচ্ছে আমাদের পক্ষে ওই এরর মানে খুঁটে খুঁটে বের করাটা খুবই টাফ হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এআই এর হেল্পটা নেওয়াই লাগে। আর যদি আপনি এআই হেল্প ছাড়া কোড করতে চান, সেক্ষেত্রে আমাদের ইন ডিটেল যেই জিনিসগুলো আমাদের থাকে এই মডেলের ভিতরে, আমি যেমন হচ্ছে এদিকে কমেন্ট লিখে রাখছি, তারপর হচ্ছে এক্সট্রা অনেক জিনিসপাতি লিখছি যেগুলো হচ্ছে মডেলকে অনেক বেশি সুন্দর করে বা গুছায় নিয়ে আসে। সেক্ষেত্রে আপনি যখন হচ্ছে নর্মালি কোড করবেন তখন হচ্ছে ওই গুছানো জিনিসগুলো আসবে না। জাস্ট আপনাকে, যেমন ধরেন সাপোজ এটা যদি না গুছানো হয়েছে তাহলে এমন হতো যে এমইডিবি লিখে থাকতো না, আরএম লিখে থাকতো না, এদিকে যে শ্যাডোটা আছে ওই শ্যাডো থাকতো না, জাস্ট এদিকে কয়েকটা স্ক্যাটার প্লট থাকতো, এই লাইন গ্রাফটা থাকতো না। এই লাইন গ্রাফের জন্য, তারপর হচ্ছে শ্যাডোর জন্য অবশ্যই হচ্ছে এই যে এই জায়গাতে আমাদের কাজ করা লাগছে। ঠিক আছে, তো আপনি এই গ্রাফটা সেম জাস্ট হচ্ছে আহ এই যে পিএলটি সাবপ্লট, এই যে কোডটা আছে এই কোড দিয়ে রান করতে পারবেন। কিন্তু এই কোড রান করার পরে আপনার যে গ্রাফ আসবে, ওই গ্রাফ দেখার পর হচ্ছে আপনার আসলে মানে বুঝার কায়দা থাকবে না যে আপনি কি করছেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি পরীক্ষার ক্ষেত্রে বলেন বা আপনি যখন প্রফেশনাল লাইফে কাজ করতে যাবেন, মানে তখন এত কম টাইমে বা এফিশিয়েন্ট হইতে হচ্ছে আপনি এত বড় বড় কাজ তখন করতে পারবেন না। তো আমার কাছে মনে হয় যে আপনাদের উচিত এখন হচ্ছে পাইথন গুলা জাস্ট জানা, এবং কি কাজে পাইথন লাগবে আপনাদের ওই কাজ সম্পর্কে জানা। জানার পর হচ্ছে এআই কে দিয়ে নিজের ব্রেনকে ট্রেন করানো, যে হচ্ছে এটা এইভাবে কাজ করতে হয়, এটা এইভাবে কাজ করতে হয়। বুঝছেন? আর আপাতত আমি লাইভ মানে হচ্ছে এখন লাইভ আমি রান করতে পারবো না, আমার পসিবল না এই যে এই কোড লিখে এখন রান করা। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া, বুঝতে পারছি।
জি, আর কারোর কি কোনো প্রশ্ন আছে? যেহেতু আমরা উই আর রানিং আউট অফ টাইম, আমরা খুবই সীমিত সময়ের মধ্যে আছি, আমাদের হাতে হয়তো 5 মিনিট আছে, আমরা 5 মিনিটের মধ্যে আজকের প্রোগ্রাম ক্লোজ করব। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্লিজ করতে পারেন, দিস ইজ দ্য টাইম। কারো কোনো প্রশ্ন আছে? বিশ্বেশ্বর, কেইসাম, আচ্ছা আমি একটু সাদিয়া, আমি সারা। just জি ভাই, আমি জি ভাই বলেন। আমি হচ্ছে আর 2 মিনিট টাইম নেই। জি ভাই, শিওর, ওকে ভাই। ওকে, থ্যাংক ইউ। আমি জাস্ট 2 মিনিটে জাস্ট হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটা কিভাবে হচ্ছে হ্যান্ডেল করতে হয় আমি জাস্ট ওটা একটু জাস্ট ওভারভিউ দিয়ে যাই, ঠিক আছে? অনেক টাইম হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবলটা যেভাবে কাজ করছি, যে পেয়ারসন কোরিলেশন, ঠিক আছে, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই জিনিসগুলো করা যায় না। তো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের টেস্ট গুলো আলাদা হয়, মডেল গুলো আলাদা হয়, আমাদের সামারি টেবিল গুলো আলাদা হয়, তারপর হচ্ছে সবকিছু মোটামুটি আলাদা। এই যে আমাদের রেকর্ড করা লাগতেছে, করার পর আমরা যখন লাস্টে আসি আমরা হচ্ছে অ্যাসোসিয়েশন খোঁজার ট্রাই করি, যে হচ্ছে আমাদের কোন ভেরিয়েবলের সাথে কোন ভেরিয়েবলের অ্যাসোসিয়েশন আছে। সবার লাস্টে যদি যাই, লাস্টে যাওয়ার পর দেখবো যে হচ্ছে আমি যদি এটা, এই যে বাইভেরিয়েট অ্যানালাইসিস, বাইভেরিয়েট অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছে যে দুইটা ভেরিয়েবলের মধ্যে, দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে কোন ধরনের অ্যাসোসিয়েশন আছে আমরা এটা খুঁজে বের করার ট্রাই করবো। তার মানে কি, আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা আমাদের আউটকাম ভেরিয়েবল বা আমাদের এইম ছিল চিলড্রেন ম্যালনিউট্রিশন স্ট্যাটাস, যে একটা বাচ্চা সে আন্ডার নিউট্রিশনে ভুগে নাকি ভুগে না, এবং যদি সে ভুগে থাকে তাহলে এটার সাথে আমাদের মানে গ্রামে থাকা বা শহরে থাকা বা মায়েদের এডুকেশন বা তাদের ওয়েলথ ইন্ডেক্স বা ওয়াটার রিসোর্স, এগুলোর উপর তাদের কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা। ঠিক আছে, আমরা কি করলাম, জাস্ট এই যে বাইভেরিয়েট পেয়ার্স লিখে এদিকে জাস্ট হচ্ছে টাইপ অফ রেসিডেন্ট, তার মানে কি ম্যালনিউট্রিশন স্ট্যাটাসের সাথে আমরা দেখতে চাচ্ছি, তার মানে ম্যালনিউট্রিশন স্ট্যাটাস। আর পাশাপাশি হচ্ছে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো ছিল আমরা জাস্ট ওগুলাকে হচ্ছে রেখে দিলাম। পরবর্তীতে আমরা নিচে আমাদের যে ক্রস টেবুলেশন করলাম, ক্রস টেবুলেশন করার পর হচ্ছে আমরা প্রত্যেকটা ক্যাটাগরির করসপন্ডিং যেই মানে ক্যাটাগরি আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরি, ওই ক্যাটাগরির আমরা ইয়ে করে ভ্যালু গুলা পাচ্ছি। যে আরবান এরিয়াতে যারা থাকে তাদের 884 জন চিলড্রেন আছে যারা নর্মাল, ঠিক আছে, কিন্তু আরবান এরিয়াতে 423 জন আছে যারা কিনা হচ্ছে আন্ডার নিউট্রিশনে ভুগে, ঠিক আছে। কিন্তু রুরালের ক্ষেত্রে যদি চিন্তা করি, রুরালের ক্ষেত্রে দেখতেছি হচ্ছে নর্মাল হচ্ছে 1784 জন, আর আন্ডার নিউট্রিশনে ভুগে হচ্ছে 986 জন। তার মানে আমরা এদিকে বুঝতে পারি যে হচ্ছে আহ আরবানের তুলনায় রুরালে যারা থাকে তাদের হচ্ছে আন্ডার নিউট্রিশনের সংখ্যা হচ্ছে একটু বেশি, ঠিক আছে, এই দিক থেকে আমরা বলতে পারি। এখন আমরা কাই স্কয়ার টেস্টটা যদি একটু বলি, কাই স্কয়ার টেস্টের দ্বারা বোঝা যাচ্ছে এই যে এরকম, এদিকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এই যে ডিভিশন, একটা ভেরিয়েবল হচ্ছে ডিভিশন আর একটা হচ্ছে ম্যালনিউট্রিশন স্ট্যাটাস। আমি যদি দেখতে চাই যে বাচ্চাদের ম্যালনিউট্রিশনের সাথে আমাদের বাংলাদেশের ডিভিশন গুলার কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা এটা চেক করার জন্য, সেক্ষেত্রে আমরা দেখলাম যে হচ্ছে পি ভ্যালুর মান হচ্ছে 6.06, এদিকে -06 যেতে হবে, তার মানে এটা হচ্ছে <0.005 বা <0.005। তার মানে হচ্ছে আমরা জানি যে স্ট্যাটিস্টিক্স এর ভাষায় কোন একটা অ্যাসোসিয়েশনের বা কাই স্কোয়ারের যে ভ্যালুটা আসবে, করসপন্ডিং কাই স্কোয়ারের পি ভ্যালুটা, ওই পি ভ্যালুটা যদি 0.05 এর চেয়ে ছোট হয়, তখন আমরা ওই যে দুইটা ভেরিয়েবলের অ্যাসোসিয়েশন ব্যবহার করতে গেছি, ওই দুইটা ভেরিয়েবল হচ্ছে একটা আরেকটার সাথে হচ্ছে অ্যাসোসিয়েটেড বা হচ্ছে কোরিলেটেড, ঠিক আছে। আমরা এদিক থেকে ডিফাইন করতে পারি। দেন আমরা কোরিলেট কোন কোন ভেরিয়েবল গুলো হচ্ছে আমাদের আউটকাম ভেরিয়েবল বা আমাদের ডিজায়ার ভেরিয়েবলের সাথে অ্যাসোসিয়েটেড, ওইটার উপর বেস করে পরবর্তীতে আমরা মডেলিং এ যাই, ঠিক আছে। আমরা পরবর্তীতে মডেল ফিট করতে যাই, মডেলটা আমরা ফিট করছি পরবর্তীতে লজিস্টিক রিগ্রেশন মডেল, জাস্ট কোনো কিছুই না, জাস্ট হচ্ছে এই যে sm.logit দিয়ে ওয়াইটা ছিল আমাদের ডিপেন্ডেন্ট বা হচ্ছে আমাদের ম্যালনিউট্রিশন স্ট্যাটাস বাচ্চাদের, আর এসটা ছিল হচ্ছে ওই যে ডিভিশনটা, বা এক্স দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অন্য সব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা আমরা যেগুলা আমরা ভাবতেছি, থিঙ্ক করতেছি যে এই ভেরিয়েবল গুলা ইম্প্যাক্ট ফেলতে পারে বাচ্চাদের ম্যালনিউট্রিশনের উপর, ঠিক আছে। ওগুলা সব রেখে জাস্ট হচ্ছে আমরা মানে একসাথে রেখে আমরা জাস্ট হচ্ছে মডেলটা ফিট করছি, করার পর হচ্ছে আমাদের এই আউটপুট আসছে। তো আউটপুট বোঝার জন্য আপনাদের হচ্ছে মানে মডেল বোঝা লাগবে, দেন হচ্ছে ইন্টারপ্রেট করতে পারবেন। আপাতত এই কোডটা লেখার জন্য কিছুই করা লাগবে না। আপনার যদি এখন মন চায় যে একটা ডাটা সেট নিলাম, নিয়ে বলবেন যে হচ্ছে আমি লজিস্টিক রিগ্রেশন ফিট করতে চাই, এর গিয়ে বলবেন যে হচ্ছে আমাকে একটা লজিস্টিক রিগ্রেশনের কোড দাও, আমার ডেটা সেট নাম হচ্ছে এটা, আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এটা, আমার ইন্ডিপেন্ডেন্ট এটা, ও সুন্দর মতো একদম পুরো সেট করে আপনাকে কোড দিবে, আপনি রান করলে কোড রান হয়ে যাবে। কিন্তু রান হওয়ার পর যে কাজটা বা কেন রান করছি বা এই ভেরিয়েবল গুলোর জন্য এই মডেলটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, আপনার মেইন কারণ মানে মেইন জানার বিষয় হচ্ছে ওই জিনিসগুলা।
ঠিক আছে? তো আশা করি হচ্ছে আপনারা মানে প্রজেক্ট সম্পর্কে বা থিসিস রিপোর্ট করতে গেলে যে যে স্ট্র্যাটেজি গুলো ফলো করতে হবে ওগুলো আজকে আমি মোটামুটি বোঝানোর ট্রাই করলাম, আশা করি বুঝতে পারছেন। এই তো তুলিও আরেকটা জি আছে, ভাই। ওইটা তো আমি পারবো না, এখন আর টাইম নাই যেহেতু। ওইটা আরেকটা ডেটা সেট ছিল, ওইটা আরেকটা ইন্টারেস্টিং ছিল, প্রাইমারি ডেটা সেট ছিল। এটা আমাদের একটা পেপারের কাজের ছিল। তো ওইটা আবার কখনো সময় হলে যদি ওরা ইন্টারেস্ট ফিল করে তাহলে আমি আরেকদিন একটা ক্লাস নেবো, নিয়ে ওইটা দেখাবো। তো তাহলে কি হবে, ওই যে থিসিস রিপোর্ট করতে গেলে তারা অ্যাটলিস্ট মানে স্ট্রাকচারটা বুঝবে যে আসলে কোন কোন অ্যানালাইসিস কোনটা পর কোনটা করতে হয়, কিভাবে কিভাবে করতে হয়, কোনটা কোনটাতে অ্যাপ্রোপ্রিয়েট। এটা ওকে। আহ, মইনুর ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা এঙ্গেজিং সেশন নেওয়ার জন্য। আসলে আমি আজকের সেশনের হোস্ট, সো আমার আসলে ব্যক্তিগতভাবে কোনো কথা তেমন বলার কথা না, কিন্তু আমি একটা কথা না বলেই পারছি না। আমার ছোটবেলার একটা গল্প, সেটা হচ্ছে আমি যখন ক্লাস 8-এ হাতের লেখা প্র্যাকটিস করার জন্য জি জিয়াউল হক রহিম ভাইয়া রিসোর্স দেওয়া আছে, আপনি আমাদের সাজ্জাদুর রহমানের সাথে দেখা করেন। জিয়াউল হক রহিম ভাইয়া, আপনি সাজ্জাদুর রহমানের সাথে দেখা করেন, সে আপনাকে উম, দিয়ে দিবে, আপনাকে রিসোর্স গুলো দিয়ে দিবে। সাজ্জাদ, সাজ্জাদ, হ্যাঁ হ্যাঁ, জিয়াউল হক রহিম ভাইয়ের ব্যাপারটা দেখতো, ওনাকে কি করে রিসোর্সটা দেওয়া যায় জিয়াউল তুই। হক ভাই কি জাহাঙ্গীরনগরে কিনা একটু দেখতো। জিয়াউল হক ভাই, আপনি কি জাহাঙ্গীরনগরের? জিয়াউল হক রহিম ভাই, আপনি কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের? নো। আপনি তাহলে আপনার ইমেইলটা দিয়ে রাখুন। ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ সাজ্জাদুর রহমান, আওয়ার আইটি উইং সেক্রেটারি। হি উইল কন্ট্যাক্ট ইউ এট দ্য রাইট টাইম। আপনি আপনার জিমেইলটা আপনি ইনবক্সে দিয়ে দিন। আমাদের আচ্ছা, যে ওয়ার্কসের যে অফিসিয়াল মেইল আছে ওইখানে মেসেজ করলে, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে ওইখানেও যদি মেসেজ করা হয় তাহলে রিসোর্স দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। ঠিক আছে। আপনি তাহলে আমাদের জেইউআরস এর ফেসবুক টা কি আছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, ওকে, জিয়াউল হক ভাইয়ের প্রবলেমটা সলভ হয়েছে। তো আমি যেটা বলছিলাম যে আমি ছোটবেলায় একবার ক্লাস 8-এর দিকে আমি আমার বাংলা ডিপার্টমেন্টের টিচারের কাছে বলেছিলাম, স্যার আমার হাতের লেখা শেখা প্রয়োজন, আপনি আমাকে একটু আমি বাংলা রশি টানা খাতা নিয়ে যে স্যারকে দেখিয়েছিলাম, বললাম স্যার আপনি আমাকে একটু সুন্দর করে হাতের লেখায় দেখিয়ে দেন, একটা লাইন লিখে দেন, আমি সেটা নকল করে করে আমার হাতের লেখা ইমপ্রুভ করব। তো স্যার তখন একটা অনেক, আমি দেখে অনেক ভাবতেছে, নর্মালি অন্য কেউ হলে আমার সোনার বাংলা বা এরকম র্যান্ডম লেখা লিখে দেয়, কিন্তু স্যার অনেক ভেবে ভেবে একটা কবিতার লাইন লিখেছিল, সেটা হচ্ছে একটি মানুষ একটি একটি আলোর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে বিশ্বজাহান টলে। গতকালকের সেশনে এই সেম পাইথন প্রোগ্রামের সেশনে ছিল 78 থেকে 98 জন। আজকে সেখানে প্রথমে ছিল 18 থেকে 20 জন, এখন সেটা 9 জনে নেমে এসেছে। কিন্তু ব্যাপার হচ্ছে জীবনটা এমনই, আসলে প্রত্যেককে 100 জন যদি প্রোগ্রামে থাকে তাহলে 100 জনকেই আসলে যে পাইথনে এক্সপার্ট হতে হবে বা পাইথন পারতে হবে এমনটা না। শেষে দেখা যায় 3 থেকে 4 জন হয়তো, বা অন্তত যদি একজনও থাকে যেই পাইথনটা এখান থেকে শিখে বা এখান থেকে ইন্টারেস্ট ইগনাইট করতে পারে এবং সেটা নিয়ে আগিয়ে যায়, সামনে এগিয়ে যায়, তাহলে এবং সে যদি কিছু একটা করে তাহলে এই সেশনের সফলতা হবে বলে আমি মনে করি। মইনুর ভাইকে খুবই অসংখ্য ধন্যবাদ, আমি কি করে জানাবো, কারণ ভাই খুবই ইন্টারেক্টিভ একটা সেশন নিয়েছে, খুবই ক্লিয়ার বাংলা ভয়েসে এত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বুঝিয়েছে। আপনাদের যদি কারোর কোনো সমস্যা থাকে আপনারা ভাইয়ের কাছে, ভাইকে নক করতে পারেন। এবং এট দ্য সেম টাইম জেইউআরএস, অ্যাজ ফার এজ আই নো, আমরা একটা লং টার্ম পাইথন প্রোগ্রামিং কোর্স নামাবো। আপনারা জেনুইনলি যদি কেউ শিখতে চান, হয়তো আজকের সেশন অনেকের মাথার উপর দিয়ে যেতেই পারে, অনেকেরই বেসিক স্ট্যাটিস্টিক্স নলেজ নাই থাকতে পারে, কিন্তু আপনারা যারা এতক্ষণ সময় ধরে ছিলেন, আমার বিশ্বাস, এবং আমি ছোট অল্প বয়সে এই অল্প লাইফ স্প্যানে যতটুকু দেখেছি, যারা এইভাবে লেগে থাকে অন্তত তারা কখনো না কখনো শেখে। আপনারা যদি কিছু নাও শিখে থাকেন, you will be good, you'll be better than many lots of others around you. So with that, I'd like to conclude our today's session. Thank you Moinur Rahman bhai, thank you our participants. Moinur Rahman bhai যদি লাস্টে কিছু বলতে চান তাহলে প্লিজ বলতে পারেন, 30 seconds. আচ্ছা, আমি আসলে আজকে একটু ব্যস্ত ছিলাম, যদিও আমি আজকে অফিস থেকে ছুটি নিয়েছিলাম একটু, এটার জন্যই মেইনলি ভাবছিলাম নেবো না, রায়হানকে দেবো। পরে ভাবলাম আমার বন্ধু আসছে রুদ্র, আমি আসলে না আসতে পারিনি। আমি মেইনলি আজকে জোর করে হলো আজকে ক্লাস গুলো নিলাম, আমি জানি না ওর উপকার হয়েছে কিনা, বাট হৃদয় আমি সব রিসোর্স তোকে দিয়ে দিব, না সমস্যা নাই। আর যদি কোনো দরকার হয় আমাকে জাস্ট পার্সোনালি বলিস, আমি তোরা হেল্প করবো, ঠিক আছে? আর যারা সব এদিকে যারা আছে তারাও নক করতে পারে, বা তারা সরাসরি জিওরেস এর সাথে কানেক্ট হলে আমি জিওরেস কে এগুলো প্রোভাইড করে দিব, তারা সবাইকে জন্য দিয়ে দিতে পারে এগুলো।
ঠিক আছে? জি ভাই, ধন্যবাদ ভাই। ভাই হৃদয় কুমার কর্মকার রুদ্র ভাই, আপনি এরাসমাস মোন্টাসের স্কলার, আপনি কি আজকে কোনো ফিডব্যাক দিবেন? ভাইয়া টু বি ভেরি অনেস্ট, আমার নেক্সট সেমিস্টারের জন্য পাইথনের বেসিক কিছু জিনিস লাগবে। হ্যাঁ, তো ঘোরাঘুরি করতে করতে দেখলাম যে মইনের আইডিতে জিইউ এর একটা পোস্ট শেয়ার করা, ওইখান থেকে আর কি ওকে বলা যে হচ্ছে লাভ হবে কিনা। জয়েন করলাম, হ্যাঁ আমার লাভ হয়েছে, ধন্যবাদ। আর যদি ফার্দার আপনারা পাইথনের কোনো কোর্স কন্ডাক্ট করতে চান, আই বি হাইলি ইন্টারেস্টেড। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট হৃদয় কর্মকার রুদ্র ভাই। আর আরো যেটা বলছিলাম, আচ্ছা ভাই আমার একটা এক্সট্রা প্রশ্ন আছে, আমি সরি প্রোগ্রাম শেষ করতে পারতেছি না। মইনুর ভাই, আজকে যে হ্যাঁ, ভাই sure. যে স্ট্যাটিস্টিক্যাল যে অ্যানালিসিস গুলো বা যা যা দেখালেন, এইগুলা কি এক্সেলও করা সম্ভব বা অন্যান্য মানে এক্সেল করা সম্ভব? মানে ওয়াই পাইথন ইজ স্পেশাল, ওয়াই শুড আই লার্ন পাইথন, যেখানে আর এসপিএসএস বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো মানুষ বা অন্যান্য অ্যানালিটিক্যাল টুল গুলো মানুষ এই ইউজ যে আমি করতেছে। এই যে আমি প্রথমেই বললাম যে আপনি যখন প্রফেশনাল লাইফে যাবেন তখন কিন্তু আপনাকে এই যে 100টা 50টা বা 1000 ডাটা দিবেন না, আপনাকে ডাটা দিয়ে দিবে 2 লাখ 2.5 লাখ 3 লাখ 10 লাখ দিয়ে দিবে। তখন এগুলো বিগ ডাটা হয়ে যাবে। আর বিগ ডাটা কন্ট্রোল করতে গেলে আপনি তখন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। তখন পসিবল হবে না আপনার এক্সেলে ক্লিক করার মতো দেখবেন হ্যাং হয়ে গেছে। তো আপনার আসলে ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা জরুরি বিগ ডাটা নিয়ে কাজ ও করতে গেলে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যদি আপনার কি কোনো কোর্স তাহলে লঞ্চ করতে যাচ্ছি আমরা, কি মানে কোনো সুখবর আছে পার্টিসিপেন্টদের জন্য যে একটা হ্যান্ড মানে হাতে ধরে শেখানো যেটাকে বলে, এরকম লং টার্ম কোনো কোর্স কন্ডাক্ট করা কি হবে আমি কিনা? আমি জি ভাই, আপনি আমি বা হচ্ছে আমাদের জেইউআরএস থেকে। হ্যাঁ, জিওএস থেকে যেতে পারে, বাট আমি পার্সোনালি পারবো কিনা আমি বলতে পারতেছি না, বাট জিওএস থেকে হয়তো যাবে। আমাদের যারা জুনিয়র আছে, এই যে রায়হান, সন্তু, ওরা অনেক ভালো পারে, হুম, ওরা জি। ইনশাল্লাহ পারবে আর কি। আর আমি আছি প্রজেক্ট ওয়াইজ, মানে বেসিক টার্ম গুলাতে নাই আমি, মানে একদম রিসার্চ এ টু জেড বোঝানোর জন্য একদম স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলা, ওটার জন্য আমি হেল্প করবো ওদেরকে লাস্টের দিকে ওকে যদি ভাই, থ্যাঙ্কস আ রেকমেন্ড লট. Thanks ওকে। a lot, Moinur Bhai, for your such a warm session, and thanks all the participants. Please contact with us and get connected with us with JURS. We'll try to help you to elevate your research capability. With that, I'm going to conclude today's session. Thank you, Moinur Bhai, and thank you, participants again. Good night.